প্রথমে আপনি আপনার নামটা একটু বলেন। হ্যাঁ ভাইয়া, আমার নাম মিতু। মিতু আপনার নাম? হ্যাঁ। ওকে, সো মিতু, আজকে আপনি যে সিক্রেটসটা এখানে বলতে যাচ্ছেন, যে গোপন বিষয়টা আজকে আপনি এখানে বলতে যাচ্ছেন, এটা আর কে জানে আপনার সম্পর্কে? এটা ভাইয়া তেমন কেউ জানে না, শুধু আমার একটা আপু আছে, ওই আপুটা জানে, তাছাড়া তেমন কেউই জানে না। আপু ছাড়া আর কেউ জানে না? জি না। ওকে, পরিবারের কোনো সদস্য জানে না? না, কেউ জানে না। আচ্ছা, এই গোপন সত্যটা আপনি এতদিন ধরে গোপন রেখেছেন, কিন্তু আজকে আপনি রেডিওতে সবার সামনে উপস্থাপন করতে যাচ্ছেন, কেন বলতে যাচ্ছেন? আসলে ভাই আমি বলতে চাচ্ছি যে আমি যে ভুলটা করছি, এই ভুলটা জানি কোনো মেয়ে না করে, সেই জন্য আমি সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য এই কথাটা আমি এখানে বলতে আসছি। প্রত্যেকটি মানুষই যে অবস্থায় থাকুক না কেন, তার ভিতরে মানবিক প্রবৃত্তিগুলো জীবিত থাকে। হ্যাঁ, একটা মানুষ অনেক বড় অপরাধী হতে পারে, একটা মানুষ অনেক খারাপ হতে পারে, কিন্তু ওই মানুষের ভিতরে মানবিকতা বোধটা মরে যায় না। ওটা শুধু ঘুমন্ত অবস্থায় থাকে। ওটাকে জাগিয়ে দেবার জন্য একটা সিচুয়েশন প্রয়োজন হয়। ওটা যখন জেগে যায়, তখন তার চেয়ে বড় শাস্তি নিজে থেকে নিজেকে দেয়া আর কেউ কোনোদিন কোনোভাবেই দিতে পারে না। তো এখানে যারা আসেন বেসিক্যালি সিক্রেটসে, তারা আসলে মানুষের উপকার করতে আসে, যাতে সবারই আসলে একটি মেসেজ, যাতে আমার মতো করে ভুল যাতে আর কেউ কখনো না করে। ঠিক আছে নিতু, আমরা শুরু করি। আমরা একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে জানা প্রয়োজন, শৈশব থেকে শুরু করি। আমরা প্রথমেই ব্যাকগ্রাউন্ডে থাকবো। আর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। জি বলুন। হ্যাঁ, আমার নাম মিতু। আমি আমার ছোটবেলা থেকে শুরু করতে চাই। জি। আমার ছোটবেলা থেকে, যেমন আমার মা আর মার ভাইরা ছিল মানে 8 জন, 4 বোন 4 ভাই। তো আমার মা ছিল সবার ছোট। তো আগেকার দিনের কথা, তো আমার মাকে আমার মানে নানিরা একটা ছেলের সাথে বিয়ে দেয়, মানে আমার বাবা। তো আমার বাবা আগে বিবাহিত ছিল। তো আমার মানে গ্রামের কেউ জানতো না। আগের দিনে তো মনে করেন একটা লোক পেলেই, মানে যদি আত্মীয় স্বজন পেতো, বিয়ে দিয়ে দিত। তো মানে দেখতো না যে আসলে উনি কি বিয়ে করছে বা করেনি, এগুলো খুঁজতো না। তো আমার বাবা আগেই ম্যারিড ছিল। তোমার বাবার সাথে আমার মার এক পর্যায়ে দেখা হয়, তখন আমার মাকে আমার বাবা বিয়ে করে। বিয়ে করার অনেকদিন পর আমার মা মানে আমার বাবার সাথে সংসার করার পরে আমি মানে আমার মার গর্ভে আসি, তখন আমার মা জানতে পারে যে আমার বাবার আরেকটা বউ আছে। তো আমার মা তখন আর কি বলবে, তখন এমনি থাকে। তখন আমি যখন হই, তখন হওয়ার তো আমার বাবা আমাকে দেখতে আসে আমাদের বাড়িতে, ওই টাঙ্গাইলে দেখতে আসে। আসলে আমার বাবার বাড়ি আর মার বাড়ি পাশাপাশি ছিল, টাঙ্গাইলেই ছিল, মানে গ্রাম ছিল আলাদা আলাদা। তো আমার বাবা আমাকে দেখতে আসে, আমার জন্য 1 সেট পোশাক নিয়ে আসে আর 1 প্যাকেট বিস্কুট নিয়ে আসে। আইসা ওগুলা রাইখা আমাকে না দেখে চলে যায়, ওইখান থেকে পলায় চলে যায়। এখন আমার মা কি করবে? আমার মা তো এখন নিরুপায়, খুব কষ্টে পড়ে যায় যে আমাকে নিয়ে এখন কি করবে। তো আমার মা এক পর্যায়ে চিন্তা করে যে আমাকে নিয়ে ঢাকা চলে আসবে। ঢাকা চলে আসে। আসার পরে আমার বাবার সাথে আমার মার সাথে আর কোনো কথা হয় না। তো আমার মা এখন কি করবে? ঢাকায় আসার জন্য অনেকে বলে যে আমাকে একটু ঢাকা নিয়ে যাবেন, তো কেউ আনতে চায় না। তারপর আমার মা এক পর্যায়ে একা একাই চলে আসে ঢাকা আমাকে নিয়ে। তখন আমি শুনছিলাম, যতটুকু জানি, যে আমার বয়স তখন 18 দিন ছিল। 18 দিন তখন আমার মা আমাকে নিয়ে ঢাকা চলে আসে। আসার পর এখন কি করবে, কোথায় যাবে, কি খাবে, একটা চিন্তা। তো এখন মানে আমার মা একটা মহিলার কাছে থাকে, ওই মহিলাটা সাইটে কাজ করে। এগুলো সবই আপনি পরবর্তীতে আপনার মার কাছ থেকে শুনেছেন? হ্যাঁ, শুনছি। তো ওই মহিলাটাকে বললো যে আপা দেখেন আমি এখন কি করব, আমাকে একটা রাস্তা দেখাই দেন। তো ওই মহিলাটা বলে ঠিক আছে, আমি তোমাকে একটা কাজ দেই, তুমি তো অন্য কোনো কাজ করতে পারবা না, তুমি সাইডে কাজ করো। সাইডে কাজ বলতে? মানে সাইডে কাজ বলতে মনে করো এখানে মানে ইট টানে, বালু টানে, মানে এগুলো অনেক কষ্টের কাজ। তো আমার মা বলতেছে ঠিক আছে, তো আমার বাচ্চাটা আপনি একটু রাখবেন, আমি কাজ করবো, বিনিময়ে আপনাকে আমি কিছু দিব। তো বলতেছে ঠিক আছে। তো আমার মা ওনার কাছে আমাকে রাখা আমার মা এই কাজ করতো। তো আস্তে আস্তে আমি বড় হওয়ার পরে আমার বাবার আমাদের কোনো খোঁজ খবর নেয় না। হ্যাঁ, তারপর আমার মা আমাকে রেখে ওই কাজে চলে যায়, সাইডের কাজে। হ্যাঁ, সাইডের কাজে চলে যায়। ওই মহিলাটার কাছে আমাকে রেখে সাইডের কাজে চলে যায়। তো এরকম কতদিন আমার মা কাজ করে আর মহিলাটাকে আমাকে পালে। তারপর দেখে যে এক পর্যায়ে মহিলাটা আমাকে রাখতে পারে না। আমি অনেক কান্নাকাটি করি, কারণ আমি তো খুব ছোট, আমার মানে দুধ খাইতে হয়, তখন তো আমার মা আমার সাথে থাকে না। তো ওই মহিলাটা একদিন বলে তোমার মেয়েটা খুব জ্বালায়, তুমি তোমার মেয়েটাকে নিয়ে যেও তোমার সাথে। তো আমার মা আমাকে নিয়ে ওই সাইডের কাজে যায়। যাওয়ার পর এখানে যখন কাজ করে, তখন হয়তো আমি কান্নাকাটি করি, এই জন্য আমার মা আমার কাছে আসে। তো ওনাদের কাজের ডিস্টার্ব হয়। তখন ওনারা বলে দেখেন, আপনি যদি আপনার বাচ্চাকে বাসায় রেখে আসতে পারেন তাহলে কাজে আসবেন, আর যদি না পারেন তাহলে আসার দরকার নেই। তো আমার মা আমাকে নিয়ে কাজে যায়। তখন আমার মা আমাকে একজোড়া জুতা কিনে দেয়, যেই জুতাগুলা আগে ছিল যে আওয়াজ হইতো, পায়ে দিলে এক পদের আওয়াজ হইতো, বাসিওয়ালা জুতা। তো ওই জুতাগুলো আমাকে কিনে দেয়। তো আমি যখন ভালোই হাঁটতে পারি, তো ওই জুতাগুলো পইরা আমি এই হাউস আছে সাইডে, দেখবেন এক পদের হাউস আছে, ওগুলোতে ইট ওয়াশ করে। তো আমি ওখানে পানি দেখে ওই হাউজের ওইখানে যাই, আস্তে যায় হাউজের উপরে উঠা বসে হাত দিয়ে পানিটা নাড়াচাড়া করি। নাড়াচাড়া করতে করতে জুতাটা খুলে আমি পানিতে রাখার পরে জুতাটা যখন একটু দূরে যায়, তখন আমি হাত দিয়ে ধরতে চাই আমার জুতাটা।
তো আমি জুতাটা ধরতে যাই আমি কিন্তু পইরা যাই পানির ভিতরে। তো পইরা পানি খাই, তো আমার মা হঠাৎ করে দেখে যে আমি পানিতে পড়ছি। আর আমার মা তো ওইখান থেকে লাভ দিবে না, কি করবে, কিভাবে আমাকে বাঁচাবে ওই চিন্তা করতেছে। তো আমার মা আমাকে অনেক কান্নাকাটি করে যে আমার একটা মেয়ে আসছে, যে আমার মেয়েটা মারা যেত আমি কাকে নিয়ে থাকতাম, কারণ আমার স্বামীও আমার সাথে নাই, আমার একটা মেয়ে অনেক কষ্টের। তারপর আমার মা ওই সাইড থেকে আমাকে নিয়ে চলে আসে। তারপর কিছুদিন রাখার পর আমাকে গ্রামের বাড়িতে পাঠাই দেয়। ওখানে আমার নানি থাকে, আমার নানির কাছে আমার নানি, আমার খালা আর আমার একটা বোন থাকে। পরে মানে অনেকদিন যাওয়ার পরে আমি বড় হই, ক্লাস 5 পর্যন্ত পড়ার কথা ছিল, তো ওখানে আমি 4 পর্যন্ত পড়ি, আর 5 পর্যন্ত পড়া হয় না। তো আমাকে আমার মা চিন্তা করে 5-এ ভর্তি করবে। তো আমি চিন্তা করলাম কি না, আমি লেখাপড়া করবো না, খুব শয়তান ছিলাম, লেখাপড়া করতে ভালো লাগতো না। তো আমার মা আমাকে নিয়ে ঢাকায় চলে আসে, আর বাড়িতে রাখে না। ঢাকায় আসার পর অনেকদিন আমি থাকার পরে মানে তখন আমার বয়স মোটামুটি ভালোই, মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমার মা এখানে একটা লোককে বিয়ে করে। সেকেন্ড বিয়ে করে? হ্যাঁ, আমার মা সেকেন্ড বিয়ে করে। বয়স কত তখন? আমার বয়স 12-13 হবে এরকম, আমি সবই বুঝি। তো একটা লোককে বিয়ে করেন। তো অনেকে বলে যে তোর মা দেখ আরেকটা বিয়ে করছে, একটা লোক আসছে তোদের ঘরে থাকবে। তখন আমার খুব খারাপ লাগে যে আমার বাবা আসলে উনি আমাদের সাথে নাই, আমার মা একটা বিয়ে করছে, এখন উনি আমাদের সাথে থাকবে, আমার খুব খারাপ লাগতো। তো এক পর্যায়ে ওখান থেকে আমরা কোনাবাড়ি চলে যাই, গাজীপুর চৌরাস্তা যেখানে আছে না, ওই কোনাবাড়ি, ওইখানে আমরা থাকি। তো কিছুদিন চাকরি করার পরে বাইরে থেকে খবর আসে যে আমার বিয়ের কথা। আমি তখন রাজি ছিলাম না, আবার চিন্তা করলাম আমি একা, আমি আমার বাপ মা যেখানে বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করবো, অন্য কোথাও বিয়ে করবো না। তো আমি আমার বাপ মার সাথে গ্রামের বাড়িতে যাই। যাওয়ার পরে মানে ওই ছেলের বাড়ি থেকে লোক দেখতে আসে আমাকে। না, প্রথমবার আমার ওই ছেলেটা আসে নাই, যে আইনাল যার সাথে আমার বিয়ে হবে ও আসেনি। আসছে ওর বাবা, ওর মা আর ওর বোন, 3 জন আসছে আমাকে দেখার জন্য। তো আমাকে দেখে ওনাদের পছন্দ হয়েছে। ওই আইনালের যে বাবা উনি পছন্দ করছে আমাকে, ওনার মা পছন্দ করছে, শুধু ওনার বোনটা একটু পছন্দ করেনি। তো ওনারা দেখে চলে যায়। পরে বলতেছে ঠিক আছে আমরা তো দেখলে হবে না, যে বিয়ে করবে তাকে দেখাইতে হবে। তো উনি চলে যায়। চলে যাওয়ার পরে ওনার ছেলেকে নিয়ে তার কয়েকদিন পরে আসে দেখার জন্য আসে। এখন মানে ওনার ছেলের সাথে আমাকে মানে একই সাথে দেখা করা, মানে গ্রামে যেরকম মানে দেখে মেয়ে দেখে এরকম দেখতে সামনাসামনি মুখোমুখি বসায়। এখন ওর বাবা মানে আমাদেরকেও কথা হয়েছে যে হ্যাঁ আমার ছেলের সাথে আপনি মেয়ের সাথে বিয়ে হবে, কিন্তু এটা আইনাল জানতো না। তো নিয়ে আসার পর আমাকে দেখানোর পর ও পছন্দ করে না, ওনাকে বলতেছে না আমার এই মেয়ে পছন্দ না, আমি বিয়ে করবো না। তো ওর সাথে আরো অনেকগুলো বন্ধু আসছিল ওর। তো একটা ছোট ভাই আছে, ও বলতেছে ভাইয়া তুমি যদি বিয়ে না করো তাহলে আমাকে বলো, আমি বিয়ে করি, দুষ্টিমি করি বলতেছিল। তোরা দেখার পরে এই কথা না করছে। পরে এখন ও চিন্তা করতেছে আমার বাবা হার্টের রোগী, যদি স্ট্রোক করে মারা যায় তখন তো আমার সবই যাইবো। ঠিক আছে, আমার বাবা যেহেতু বলতেছে আমি বিয়ে করি, তো বাবা বলছে ও মতে বাধ্য হয়ে বিয়েটা করে। হ্যাঁ, তো বাধ্য হয়ে বিয়েটা করে, এটা আমি জানি না যে ও আমাকে বাধ্য হয়ে বিয়েটা করবে। তো ওরে কোনো বিয়ের গোসল করায় না, কিন্তু আমাকে করে। ও যেভাবে বাসা থেকে আসছিল সেইভাবেই, শার্ট পরা ছিল ওরকমই, আমাকে গোসল করায়, সব আয়োজন করে। তখন ওদিন বিয়ে হয়, ওরা বলছিল যে আমাকে কাবিন করায় তারপর চলে যাবে, আমাকে উঠায় নিবে না, এটা বলছিল যে কাবিন করায় রেখে চলে যাবে। তারপর আমাকে ওরা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মানে নিয়ে যায় কি, সে একটা টেম্পু নিয়ে আসে ওরা, তখন টেম্পু ছিল, তো টেম্পুতে উঠায় আমারে। তো আমি যাই, ওখান থেকে অনেক কান্নাকাটি, অনেক কিছু, কারণ আমি আমার মার একটাই মেয়ে, আমার মা খুব ভাঙা পড়ে, আর আমার ওই বাবাটাও ছিল। তো আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে হ্যাঁ সৎ বাবাটা ছিল। তো আমার দেখেন এইখান থেকে দুর্ভাগ্য যে অর্ধেক রাস্তা যাওয়ার পরে আমার ওই গাড়িটা নষ্ট হয়ে যায়। মানে গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার পরে এখন আমার শ্বশুর একটা ভ্যান আনে, আমাদের এলাকায় আবার ভ্যান আছে, ভ্যান ডেকে নিয়ে আসে। তো আমরা ভ্যানে উঠা বসার পরে মানে ওদের বাড়িতে যাই। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি বেশি দূর না, 50 টাকা গাড়ি ভাড়া লাগে। তো আমরা ভ্যানে করে ওদের বাড়িতে চলে যাই। তো আমাকে নিয়ে যাওয়ার পর আমার শাশুড়ি আসে, আইসা আমাকে এক গ্লাস গুড়ের শরবত ওইটা খাওয়ায়। খাওয়ার পর আমাকে ভ্যান থেকে নামায় ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে যাওয়ার পর আমাকে বসার পরে সবাই দেখে ও বাইরে এসে সিগারেট খেতেছে না। আমার ওই জালটা বলতেছে, জাইনাল তুমি বিয়ে করছো, তোমার বউ ঘরে, তুমি বাইরে কেন, তুমি ঘরে যাও, যা হওয়ার তো হয়েই গেছে, এখন আর কি করবা, তুমি ঘরে যাও। তো আমার ওই জালটার কথা শুনে আমার স্বামী রুমে যায়। যাওয়ার পরে আমার সাথে তেমন একটা কথা বলে না, চুপচাপ বসে থাকে। তারপরে মনে করেন যেরকম হোক ওই রাতটা আমাদের মানে পার হয়। হ্যাঁ, তারপরের দিন মানে বিয়ের পরের দিন, 2.5 দিন পরে বাবা মা বাড়ি থেকে নিতে আসে না, যেটা 2.5 নেওয়ার পরে নিতে আসে, যেটাকে নিতে আসে আমার ভাই ভাবি সবাই নিতে আসে আমাকে। তো আমি আমার বাবার বাড়ি চলে যাই, সাথে আমার স্বামীও থাকি। তো এখানে 2-1 দিন বেড়ানোর পরে আবার মানে আমি আবার শ্বশুর বাড়িতে চলে আসি। তো এখন আমার বিয়েতে কথা ছিল যে 8 আনি স্বর্ণ দিবে আর মানে 30,000 টাকা দিবে যৌতুক হিসাবে। তো ওটা কিছুই দেয়নি, মানে এমনি দিছে জানি, মানে মাল সাবানা দিছে, সবকিছু দিছে, টাকা পয়সা দেয়নি। তো আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার শাশুড়ি খুব মানে চতুর ছিল, উনি বলতেছে এখনো টাকা পয়সা দেয় না কেন। তো আমার মা চিন্তা করতেছে ঠিক আছে টাকা পয়সা দিয়ে দিবে। খুব ভালো ছিল, আমার শ্বশুর বাড়ি খুব ভালো ছিলাম বিয়ের 3 মাস। তারপর থেকে মানে আমার উপর একটা অত্যাচার শুরু হয়, যেমন আমার শাশুড়ি আমাকে জ্বালায়, আমার ননাস আমাকে জ্বালায়, আর আমার স্বামী তো তেমন আমার একটা ভালো জানেও না, আর আমার স্বামী পাত্তা দেয় না, আর আমার শাশুড়ির কথা মতো চলে। আমার শাশুড়ি যদি বলে তুই বউর কাছে যাবি তাহলে যাবে, যদি বলে যে যাবি না তাহলে যাবে না, এরকম ছিল। হ্যাঁ, মায়ের কথা উঠে বসে, তো এরকম করে।
তো আমার বাবা মা আমাকে নিতে আসে, তো আমি বাবা মার সাথে আমার বাড়িতে যাই, যাওয়ার পরে ওই ঢাকায় আসি। আমার স্বামীকে আমি বলি না যে ও তো আমাকে এতটা কেয়ারই করে না, আমি ওর কি বলবো, বলি না, যে আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবেই চলবো। তো এক পর্যায়ে আমি আমার মার সাথে, আমার বাবা দেশেই থাকি, আমার মার সাথে আমি ঢাকায় আসি বেড়াইতে। তো আমার মার আবার কিছু টাকা ছিল ট্রাঙ্গের ভিতরে, প্রায় 20-22 হাজার টাকা ছিল, আর স্বর্ণ ছিল যে আমার বিয়েতে দিবে। তো এইগুলো মানে স্বর্ণ ছিল বেশি একটা না, 4-5 আনির মতো, যার কিছু ভরে আমাকে গয়না বানাই দিবে আর টাকা দিবে। তো আমার বাবাটার সামনে আমার মা ট্রাঙ্ক খুলে 500 টাকা নেয় আর সব টাকা ওখানে রাখে। তখন আমরা জানতাম না যে আমার বাবাটা এরকম, ওনার মনে কি ছিল এটা আমরা জানতাম না। তো আমার বাবার মনে যে এগুলো আমার খালা তো আর জানতো না। তো আমার খালা হাতুড়ি আনতে গেছে, আমার বাবা এই ফাঁকে ট্রাঙ্ক ভাঙে টাকা পয়সা নিয়ে পালাই আসছে। তো আমরা আইসা, আমার খালার বাড়িতে আইসা মানে খাইতে বসতেছে, এই টাইমে ফোনটা দিছে যে আব্বা তো এরকম সবকিছু নিয়ে চুরি করে পালাই গেছে। তো ওই টাইমে আমার মা তো কানবে না, কি করবে, আমি কি একটা অবস্থা, মানে এতগুলো টাকা, যেখানে আমরা খুব গরিব মানুষ। টাকাগুলো হয়তো অনেক বেশি না, রাইট? ও একটা শব্দ যোগ করেছে যেখানে আমরা গরিব মানুষ। 20-25 হাজার টাকা কারো কারো কাছে 20-25 টাকাও না, কিন্তু 20-25 হাজার টাকা একজন দিনমজুরের কাছে, একজন শ্রমিক মানুষের কাছে এটা 20-25 কোটি টাকার সমান। ঠিক আছে, সেই জায়গাটা থেকে গল্পটা দেখতে হবে। গল্পকে কোনোভাবেই ক্লাসিফাইড করবেন না। কোনো মানুষের জীবনের যে ঘটনাগুলো এখানে উপস্থাপিত হয় দুটো অনুষ্ঠানে, আমরা জানি যে বুধবারের রাতে জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানে ইটস সাম কাইন্ড অফ ওয়ান কাইন্ড অফ সাম সর্ট অফ লাইফ স্টোরি অফ কোর্স। এই যে শ্রেণীর মানুষই এখানে আসুক না কেন, ওই মানুষটাকে আপনারা যখন রেডিওতে শুনবেন শ্রেণী বিশেষায়নে বিশেষায়িত করবেন না প্লিজ, বরং তার গল্পটা দেখার চেষ্টা করুন, গল্পের অ্যাঙ্গেলটা দেখার চেষ্টা করুন, যেটা আপনার জীবনেও ঘটতে পারে। বলুন তারপর। তো ওই টাকা নিয়ে আমার বাবা চলে গেছে, এখন আমার মা তো কান্নাকাটি করতেছে। এদিকে আমার খালু অনেক জেদি ছিল, মানে অনেক খারাপ ধরনের একটা লোক। আমার খালা সাথে মানে খুব খারাপ আচরণ করে, অনেক টর্চার করে। তো আমরা আমার খালুকে কিছু বলতে পারতেছি না, কান্না করতেছি সামনে ভাত নিয়ে। এখন আমার খালু বলতেছে আমার খালারে, তোর বোন কান্তাছে কেন, কি হয়েছে? এখন আমার খালা কিছু বলে না, এখন আমরা শুধু কান্তি আছি আমাদের এতগুলা টাকা নিয়ে গেছে। এখন এক পর্যায়ে আমার মা বলে যে এরকম এরকম, মানে মৃত্যুর আব্বা তো টাকা পয়সা নিয়ে পালাই গেছে। তো আমরা ওই দিনই বাড়িতে চলে যাই, আর থাকি না। আচ্ছা, বাড়িতে চলে যান মানে কোথায়? মানে ওই টাঙ্গাইলে চলে যাই, আমরা ঢাকায় আসছিলাম না একদিনের জন্য। টাঙ্গাইলে আপনি জানলেন কিভাবে ঢাকায় বসে? মানে ওই যে আমার ভাবি ফোন করছিল, ফোন করে বলছে আমাকে যে টাকা চুরি হয়ে গেছে, নিয়ে গেছে তোমার আব্বা। তো আমরা ওই দিনই ঢাকা থেকে বাড়িতে চলে যাই। তো বাড়িতে যাওয়ার পথে আমরা বাস স্ট্যান্ডে নামার পরে একটা ভ্যানালা মানে ওই এলাকারই, আমরা বলতেছে কোথায় গেছিলেন? তা আমি চিন্তা করলাম মা এটা যদি আমার শ্বশুরবাড়ি এলাকার ভ্যানালা হয় তাহলে তো বলে দিবে, তুমি বইলো না, বলবা যে আমরা এই টাঙ্গাইলে আমার এক আত্মীয়ের বাসায় গেছিলাম, এই কথা বলছি। ভ্যানালা জিজ্ঞেস করছে, আমরা বলছি হ্যাঁ টাঙ্গাইলে আমাদের এক আত্মীয় আছে, ওনাদের বাসায় গেছিলাম। তো আমরা বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আমার খালা খুব কান্নাকাটি করতেছে, আমরাও কান্নাকাটি করতেছি যে ওনার মনের ভিতরে যে এটা আমরা তো জানতাম না, ওনারা আমি আমার বাবার মতো জানি, আমার মা তো ওনাকে অনেক ভালোবাসে, যেহেতু ওনাকে বিয়ে করছে আমার। তো উনি টাকা পয়সা নিয়ে তো চলে আসুন, আর কোনো খবর পাত্তা নেই। তো এখন আমার শ্বশুর বাড়ির লোক চাপ দিতেছে আমার যৌতুকের টাকার জন্য। এখন আমার মা কি করবে? তো আমার মা আবার ঢাকা যখন থাকতো টাকা জমায় জমিন রাখতো, মানে যেটাকে বলে যে এক পদের মেদি জমিন, মানে টাকা দিয়ে জমিন রাখে। আচ্ছা আচ্ছা, মানে এটাকে অনেক খাই খালাসিও বলে। হ্যাঁ, তখন আমার শ্বশুর বাড়ির লোকেরা চাপ দিতেছে যে টাকা দেন না কেন। এখন আমার মা কি করবে? তো আমার মা এক পাখি জমিন যে রাখছিল টাকা দিয়া, তো ওনাকে যায় বলে যে ভাই আমার টাকাগুলো আমাকে ফিরাই দেন, আমার খুব লাগবে, আপনার জমিন আপনি নিয়ে নেন। তো উনি 80,000 টাকা আমার মাকে ফিরাই দেয়। দেওয়ার পর আমার মা কি করে 30,000 টাকা আমার শ্বশুরকে দিয়ে দেয় আমার যৌতুকের টাকা, আর আটা নিজে স্বর্ণ ওইটা দেয় না, বলে এটা ভাই আমি পরে দিব, আমি একটু সমস্যা আছে এটা বলে। তো এরকম করে টাকা দেওয়ার পরে ভালোই কিছুদিন চলার পর এখন একদিন আমার বাবাটা আসে, তারপর বাড়িতে আসছে। আসার পরে এখন আমার মা ওনাকে খুব ভালোবাসতো, উনি যাই করুক ওনাকে কিছু বকা টকা করে আবার ওনার সাথে থাকে, সংসার করে, মানে তারাই দেয় না, এরকম ছিল। আমার মা ওনার প্রতি অনেক ছিল, মায়া ছিল। তো আমার বাবাটা আসার পরে এখন যাই হোক ঠিক আছে, আমাদের গ্রামের সবাই জানতে পারছে উনি চুরি করে টাকা পয়সা নিয়ে গেছে গা, এরকম কেউ বিশ্বাস করে কেউ করে না, কিন্তু আসলে টাকাগুলো চুরি করছে। তো এরকম আমার শ্বশুর আমি ভালোই থাকি, আমার মা একা থাকে। তো এরকম করতে করতে আমার ওই বাবাটা এক পর্যায়ে বলতেছে ঠিক আছে আমি ঢাকা যাব, ঢাকা যাই মৃত্যুর যেহেতু গয়নার দরকার আরো, তাহলে ঢাকা থেকে আমি মানে ব্যাংকে অ্যাকাউন্ট করছি, ওখান থেকে টাকা না মৃত্যুর গয়নার টাকা দিব, এই কথা বলতেছে। উনি আবার ঢাকায় আসছে। আসার পরে কিছুদিন পরে ফোন করে বলতেছে, মানে অন্য লোক দিয়ে ফোন করেছে, ফোন করে বলতেছে যে আপনি ফোন করে বলেন আপনার ভাবিকে যে আমি তো ব্যাংকের টাকা উঠাতে গেছি, আমাকে মাস্তানরা ধরে টাকাগুলো রাইখা দিছে, এই কথা বলতেছে। তো আমার মাকে একটা লোক ফোন করে এই কথা বলতেছে, আমার মা তো কান্নাকাটি করতেছে যে হ্যাঁ এরকম কিছু তো হইতে পারে না। তো আমার বাবা এক পর্যায়ে হাতে ব্যান্ডেজ করে আমাদের বাড়িতে যায়, যে মানে এটা একটা ছিল অভিনয়, ওনার হাতে কিছুই হয় না, মানে উনি ভাবাইতেছিল যে ওনাকে মানে গুন্ডারা মারার পরে মানে উনি হাতে ব্যান্ডেজ করে আমাদের বাড়িতে গেছে। তা আমার মা আসলে খুব সরল সোজা ওইটাই বিশ্বাস করছে, ওনাকে ঘরে জায়গা দিল। এক পর্যায়ে উনি কি করলো, দেশে পাট খেত আছে আপনি জানেন কি আমি জানি না, তো উনি কি করলো ওই পাট খেতে যায় ওনার হাতের এই ব্যান্ডেজটা খুলে পাট খেতে ফেলাই দিছে।
তো পাট খেতে ফালাইতে উনি জাম গাছ উঠে জাম পারতেছে। তো আমার মামা বলতেছে উনার নাকি হাত ভাঙা, তাহলে উনি জাম গাছ উঠলো কিভাবে? তো আমার বাবা এসে বলতেছে কি যে হ্যাঁ আমার হাতে আসলে ভাঙা, আমার হাতে উপর দিয়ে গেছে না, এই ভিতরে ফেটে গেছে, এই কথা বলতেছে। তেমন করে অনেকদিন যায়, যাওয়ার পরে এখন এক পর্যায়ে আমার বাবার ভিত্তি মানে যে উনি যে প্রথমবার টাকাটা চুরি করছে, আস্তে আস্তে উনি মানে এটা আরো বাইরে যাইতেছে এই লোকটা। তো এক পর্যায়ে আমার বাবা আমাকে একটা ফোন দেয় আমার শ্বশুর বাড়িতে রাখার জন্য, কথা বলার জন্য। তো একদিন যায় আমার শ্বশুর বাড়িতে, যায় আমার বাপে। তো এরকম করে অনেকদিন ভালোই চললো, চলার পরে এখন ওই যে আমার বাবা যে আমাকে একটা সেট দিছে ফোন, তো আমার বাবা এক পর্যায়ে কি করে আমার শ্বশুর বাড়ি যায়, আমার মাকে না বলেই যায়। যাওয়ার পর এরকম বেড়াই টেড়াই আসে, আসার পরে আবার আমাদের বাড়িতে চলে আসে, আমার মা জানে না। তো একবার আমি আমার মানে দাদি শাশুড়ি আমাকে নিতে আসে, দাদি শাশুড়ির সাথে আমি আমার শ্বশুর বাড়ি চলে যাই। তো চলে যাওয়ার পরে ওখানে থাকার পরে আমার বাবা একদিন আমার মার সাথে ঝগড়া লাগিয়ে রাগ করে আইসা আমার শ্বশুর বাড়িতে যায়। যাইয়া আমার শাশুড়িকে বলে যে বিয়ান ভালো আছেন? আমার শাশুড়ি বলে হ্যাঁ ভালো আছি। তো ওই যে আমাকে যে ফোনটা দেয় বলতেছে আপনি মানে মৃত্যুর ফোনটা দেন, ওটা বলে নষ্ট হয়েছে, আমি ঠিক করে আপনাকে ফোনটা দিব। তো আমার বাবা কি করছে ওই ফোনটা নিয়ে মানে চলে আসে, পালাইয়া চলে আসে ওই বাড়ি থেকে। যখন করে আমার মা জানতে পারে যে আমার বাবা এমন একটা কাজ করে, তখন তো আমি এমনি ওনাদের চোখে ছোট, আমার স্বামী আমাকে পছন্দ করে না। যখন উনি এই কাজ করলো তখন তো আমি ওনাদের চোখে আরো খারাপ হয়ে গেলাম, ওনারা আমাকে দেখতে পারে না। তেমন করে এক পর্যায়ে আমার স্বামীর সাথে আমার সাথে ঝগড়াঝাটি হয়, আমার শ্বশুর বাড়ির সবার সাথে ঝগড়াঝাটি হয়। হওয়ার পরে এখন আমাকে ওনারা কেউ দেখতে পারে না, আমার ননাসটা আমাকে দেখতে পারে না। তো এক পর্যায়ে একটা কিছু নিয়ে আমার ননাসের সাথে আমার সাথে ঝগড়া হয়, আমার ননাস আমার একটা রাব ভাষা একটা বকা দেয়। তো আমার স্বামী বলে তুমি আমার বউ কেমন করে বকা দিলা কেন? মানে ওদের সাথে তকাতে হওয়ার পরে আমার স্বামী এক পর্যায়ে আমার ননাসকে একটা কিল দেয়, মানে মারার পরে নিয়ে অনেক কিছু হয় না, আমার ননাস যায় কেস করে আমাদের নামে। হ্যাঁ আমাদের নামে কেস করার পরে বাড়িতে পুলিশ এসে মানে জিজ্ঞাসা করে যে আমার স্বামীর নাম তো আয়নাল, বলতেছে আয়নালদের বাড়ি কোনটা? তো পুলিশ বলতেছে মৃত্যুকে। তো আমি এবার পলাইছি, তো পুলিশ চলে গেছে। তো এরকম করে মানে অনেক গ্যাঞ্জাম হয়েছে। তারপর আমি আমার বাবার বাড়িতে বেড়াইতে আসি, তারপরে মানে আমার স্বামীর সাথে আমার সাথে ঝগড়া, এদিকে আমার বাপ মার সাথেও ঝগড়া। তো আমি চিন্তা করলাম আমার স্বামীর সাথে আমার সাথে ঝগড়া, আমি আমার বাপ মার বাড়িতে বেড়াইতে আসছি, এইখানে ঝগড়া, আমার তো মানে মনের অবস্থা খুব খারাপ, এখন আমি কি করি? তো আমার মা একটা ধর্মের ভাই বানাইছিল আমাদের গ্রামে, ওনার ছেলের সাথে আমার আবার এক পর্যায়ে মানে একদিন বিয়ের কথা ছিল অনেক আগেই। তো আমি ওই ছেলেটাকে পছন্দ করতাম না, খুব কালো ছিল, আমি ভাবছিলাম যে ওকে বিয়ে করবো না। তো আমার বাবা মা সবাই রাজি ছিল যে ওর সাথে আমাকে বিয়ে দিবে। তো আমি এক পর্যায়ে আমার ওই ভাইটাকে ফোন দিই যে ভাইয়া কেমন আছো? বলতেছে হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? বলতেছে হ্যাঁ। আমি কই ভাইয়া আমার তো বিয়ে হয়েছে। কয় তাহলে তুমি স্বামীর সংসারে কেমন আছো? আমি বলছি হ্যাঁ ভাইয়া ভালোই আছি। আমিও তো বিয়ে করছি, তাহলে আমার বউ তুমি এসে দেখা যাও। তো আমি বলছি হ্যাঁ ভাই আমি যাবো। তো আমি ওদের বাসায় যাই। আমি কিন্তু আমার মানে শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি আসি, বাপের বাড়ি থেকে আমি মানে ওই ছেলেটার বাসায় যাই। আচ্ছা। তো যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে আমার ওই ভাইয়ের বউটা থাকে, আমিও থাকি, অনেক কথাবার্তা বলি। এখন আমার মা বাবা বলতেছে তুমি তো আজকে আসছো, আজকে যায় না, আজকে রাতটা থাকে কালকে চলে যাও। আমি যে মানে এখানে আসছে আমার শ্বশুর বাড়ি কেউ জানে না। তো আমি ওই রাতটা ওইখানে ছিলাম। আমার যে ভাইটা ছিল ওই ভাইটা আবার মানে গাড়ির হেল্পারই করতো, ধর্মের ভাই, মানে আমার মা ওর বাবাকে ধর্মের ভাই বানাইছে, তো আমার ভাই হিসাবে। আপনারা ধর্মের ভাই? হ্যাঁ ধর্মের ভাই। আচ্ছা, তো আপনার নাম কি ছিল? ওনার নাম ছিল কাসম। তো আমি ওইখানে ছিলাম। তো আমার ওই মামা ছিল আর আমার ওই ভাইয়ের বউটা ছিল আর আমি ছিলাম, কিন্তু আমার ভাইটা ছিল না, আমার ভাইটা গাড়িতে ডিউটিতে ছিল। তো আমি ফোন করে বললাম ভাই আমি তো আসছি, তুমি আসো না কেন? তো ও যেই গাড়িতে ডিউটি করতেছিল ওই গাড়িতে আমার শ্বশুর বাড়ির একটা লোক ছিল, ওই একই গাড়িতে ডিউটি করতেছে, আমি তো এটা জানি না। তো আমি ফোন দেওয়ার পর বলতেছে ভাই তুমি আসো না কেন? আমি বলতেছে ভাইয়া আমি তো ডিউটিতে আছি, আমি আসবো, তুমি থাকো, আজকে আমি রাত্রে তোমার সাথে কথা বলবো, এই কথা বলতেছে। তো আমি যে ও যে আমার মৃত্যু করে বলতেছে, তো ওই লোকটা চিন্তা করতেছে মৃত্যু কার নাম। তো বলতেছে কি রে কার সাথে কথা বলিস? আমার এই ভাইটাকে বলতেছে। আমার ভাইটা বলতেছে আমার একটা বোন, কয় গ্রামের বাড়ি কোন জায়গায়? কয় গ্রামের নাম সৈয়দের পাড়া। কয় নাম কি মেয়েটার? কয় নাম হয়েছে মৃত্যু। তো ওই ছেলেটা আমার ওই ভাইয়ের মোবাইল থেকে নাম্বারটা নিয়ে রেখে দিচ্ছে, এটা আমি জানি না। তো আমার ভাইয়ের বউ আমার ভাইকে ফোন দিয়ে বলতেছে এত রাইতেছে তুমি আসতেছো না? তোমার বোন তো আসছে। বলতেছে ঠিক আছে আমি আসতেছি। তো ওই যে ছেলেটা নাম্বারটা নিছে শ্বশুর এলাকার লোক, ও কি করলো আমার ভাইয়ের বউয়ের নাম্বার ফোন দিল, মানে ওরা তো পরিচিত, মানে স্টাফ না, একই গাড়িতে ডিউটি করে, চেনারই কথা। তো ফোন দিয়ে বলতেছে আপু কেমন আছেন? বলতেছে ভালো। বলতেছে আপনার বাড়িতে নাকি মেহমান আসছে? বলতেছে হ্যাঁ আসছে। কয় মেয়েটার বাড়ি কোন জায়গায়? বলতেছে অমুক খানে বাড়ি, যে নাম কি? মৃত্যু। তখন আমি চিন্তা করলাম যে এই ছেলেটাকে আমি চিনি না, ছেলেটা আমার নামটা কেন জিজ্ঞাসা করতেছে, আমি তো ছেলেটাকে চিনি না। তখন এই ছেলেটা যখন আমার নামটা জিজ্ঞেস করলো তখন আমার বুকের ভিতরে একটা কামড় দিল, কি ছেলেটা আমার নামটা কেন জিজ্ঞাসা করলো। তো ওটা আমি কিছু মনে করি। পরে আমার ভাই আজানের সময় রাত্রে আসার পরে কথাবার্তা হয়। তো এই জায়গায় আমার ওই ভাইয়ের বউটা একটা মানে কাহিনী ঘটায়, যে অনেক কিছু ঘটায়, ও পালায় যায় কেমনে জানি, মানে ও জানতে পারে যে ছেলেটা আমাকে পছন্দ করে। তো আমার ভাইয়ের বউ অনেক কিছু ভাববে, মানে ঘরতে বাইরে হয়ে যায়, বাইরে লুকায় থাকে, দেখে আমরা কি করি না করি। তো আমার ভাই বলতেছে আমার ভাইয়ের বউয়ের নাম ছিল সুমি, তুমি কোথায়? তুমি যদি 10 মিনিটের ভিতরে না আসো আমি তোমাকে ডিভোর্স দিব। মানে ওইখানে একটা খারাপ একটা আচরণ করতেছে। আমি ঠিক বুঝি নাই, মানে সুমি
পালায় যায় বলতে? পালায় যে বলতে মানে সুমি জানতো যে আমার ওই ভাইটা আমাকে পছন্দ করতো, ধর্মের ভাই। হ্যাঁ ধর্মের ভাই, যে আমাকে পছন্দ করতো। তো একটা যে কোনো একটা মেয়ের মনে খারাপ লাগতে পারে যে আমার স্বামী মেয়েটাকে পছন্দ করছিল, মেয়েটা আমাদের বাড়িতে আসছে, ওর মনে এরকম একটা খারাপ কিছু যাচ্ছে। তো কি করছে, লুকিয়ে থেকে বিষয়গুলো দেখে, হ্যাঁ দেখতেছে আমি আসলে কি করতেছে, আমরা এরকম লুকায় যায়। তো আমি বলতেছি ভাইয়া তোমার বউটা এরকম কেন, এরকম যখন ঝগড়া যখন করবে, আমি একটা আত্মীয়, আমি যাওয়ার পর তোমার সাথে ঝগড়া করুক, আমি থাকা অবস্থায় ঝগড়া কেন করতেছে, এটা আমার খারাপ লাগতেছে না। তো 10 মিনিট পর ওর বউটা বাইরে আসে, বাইরে এলে পর ওর বউটাকে মারে। তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ আমার সামনে ওরে মারে। তখন আমি চিন্তা করলাম তোমরা ঝগড়া করবো, আমি যাওয়ার পরে ঝগড়া করো, আমি থাকার সময় কেন ঝগড়া করতেছো। তখন আমার মনে খুব কষ্ট হয়েছে। চিন্তা করে দেখেন, ওর শ্বশুর বাড়িতে সমস্যা, ওর বাবার বাড়িতে সমস্যা, এবং ও যেখানে বেড়াতে গেল সেখানে ওকে নিয়ে সমস্যা। এই জিনিসগুলো একটু খেয়াল করার মতো। হ্যাঁ ওকে, হ্যাঁ। তারপরে ওইখান থেকে আমি চলে আসি যে আমি আর এখানে থাকবো না। তো আমার ভাইটা আবার গাড়িতে ডিউটি করে না, ও চলে আসে যে আমি ডিউটিতে যাবো, তুমি তোমার বাড়িতে চলে যাও। তো আমি আর ও একসাথে আসি। তখন সকাল 7টা হবে। তো এই বাস স্ট্যান্ডে যখন আসি, তখন বাস স্ট্যান্ডে কোনো লোক আমাকে দেখতে পায়, আমার শ্বশুরবাড়ি এলাকার লোক। আচ্ছা আচ্ছা, শ্বশুরবাড়ি এলাকার লোক আমাকে দেখতে পায় যে আমি ওর সাথে আমি আসতে আসি একসাথে। তো আমি এরা কিছু জানি না, আমি আমার বাড়িতে চলে যাই, ও গাড়িতে চলে যায়। তো তারপরের দিন আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলতেছে কি তুমি কেমন আছো। তো আমি বলতেছি আমি এতদিন ধরে আসছি, তুমি তো আমাকে ফোনও করো না, নিতেও আসো না, সমস্যা কি তোমার। বলতেছে না আমি আসবো না, আমার দাদি যাবে। পরে এই কথা বলে রেখা দিল। পরে আবার ফোন দিচ্ছে, আমি বলতেছি কি তুমি আসবে, কয় না দাদি আসবে। পরে আমাকে বলতেছে তোমাকে একটা কথা বলবো। কি কথা, যে তুমি কালকে কই বেড়াইতে গেছিলা। আমি কই কোথাও তো জানি। হ্যাঁ তুমি গেছো। আমি হ্যাঁ কোথায়। বলছে তুমি অমুক জায়গায় যাও না। আমি বলছি হ্যাঁ গেছি। পরে আমি রাগ করে বলতেছি হ্যাঁ আমি গেছি। বলতেছে তুমি যে গেছো আমার পারমিশন নিয়ে গেছো। আমি কি তোমার পারমিশন আমি কি নেবো, তুমি কি আমার কোনো খোঁজ খবর রাখো, তোমার কি আমার বলার কোনো দরকারই নেই। জিনিসটা গোপন করতে হয়, কাউকে বলা যায় না। উনি আজকে ওনার জীবনের একটা এমন গোপন সত্য এখানে উপস্থাপন করতে যাচ্ছেন যেটা শুধু একজন জানে। আপনি শুরুতেই সেটা বলছিলেন, সেটা কে জানে? সেটা মানে এই ঢাকাতে আমার টাপু আছে, বাড়িওয়ালার মেয়ে, উনি জানে। বান্ধবী বা হ্যাঁ আপু, আমি আপু বলেন। আচ্ছা, তো ওনাকে আপনি আপনার গল্পটা বলেছেন? সব জানে উনি। এছাড়া আর কেউ জানে না? আপুর মাও জানে না? না আমার মাও জানে না। প্রথম হচ্ছে উনি এখানে আসলে সে সিক্রেটটা রিভিল করছে, এবং সেটার পেছনের উদ্দেশ্যটা হচ্ছে এই ভুলটা বা এই অপরাধটা যেন ওনার মতো আর কেউ কখনো না করে। কিন্তু আমরা আসলে ব্যাকগ্রাউন্ডে থেকে দেখাচ্ছি যে একজন মানুষ কতটা সিচুয়েশনাল কজ হলে যে এরকম একটা সিক্রেটস এর দিকে যেতে পারে। সো ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট। মিতু আমরা যেখানে ছিলাম, তারপর তো আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি যে এখানে গেছিলাম, আমার পারমিশন নিয়ে গেছিলাম। বলছি না আমি তো এখানে গেছিলাম, তোমাকে বলিনি। আমি যেমন বাবার বাড়িতে আইসা 1 মাস ধরে হয়েছে, তুমি তো কোনো খোঁজ খবরই নাও না, আমি তোমাকে বলিনি, আমার ভালো লাগছে আমি গেছি এই বলছি। বলার পরে এখন আমার স্বামী ফোন কাটে দিছে। কাটে দেওয়ার পরে এখন তো মনে করেন আমাকে নিতেও আসে না, ফোনও দেন, এরকম করে আরো 1 মাস চলে যায়। তো এখন আমার মা পড়ে যায় চিন্তায় যে আমাকে নিতে আসে না। তো আমি এক পর্যায়ে ওদের গ্রামে একটা মানে মাতবর আছে, ওইখানে যাই। যার পরে বলি যে দেখেন আঙ্কেল, আমি তো এরকম একটা ছেলের সাথে আমাকে বিয়ে হয়েছে, এখন 1 মাস 2 মাস হয়ে গেছে, আমাকে নিতে আসে না, ওদের সমস্যা কি। তো ওরা বলতেছে ঠিক আছে তুমি যাও, আমি ওদের সাথে কথা বলে দেখবো। তো এই মাতবরটা আমার ওই স্বামীর সাথে শ্বশুর সবার সাথে কথা বলছে। কথা বলার পরে বলতেছে কি সমস্যা। বলতেছে যে আমার বউ মানে অন্যের বাড়িতে যায়, রাত্রেবেলা ছিল, 1 দিন 2 দিন ছিল, এই বউ আমরা নিব না, এই কথা বলতেছে। যে কেন অন্যের বাড়িতে যাইছিল, মানে এরকম একটা কথা ওই মাতবরের সাথে আমার স্বামী বলছে, আমার শ্বশুরেরা বলছে। তো এটা তারা আমরা জানি না। তো এক পর্যায়ে ওই আমার ওই শ্বশুরটা ওই মাতবরকে বলার পরে মাতবরটা আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে মৃত্যু, বলছি কি, বলতেছে তুমি নাকি কোথায় যায় মানে ছিলা, ওইখানে ছিলা, তো ওরা তো এটা খারাপ ভাবে নিছে, তোমাকে ওরা রাখবে না। তখন ভাই আমার মাথায় আকাশ ভেঙে পড়লো যে কেন, আমি তো কিছু করি নাই, ওরা কেন আমাকে রাখবে না। এই কথাটা শোনার পরে আমি আবার ওই আমার মামার বাড়িতে যাই। যার পরে বলতেছি যে মামা আমার তো আপনাদের বাড়িতে এসে আমার তো মানে কপালটা ভাঙছে। বলতেছে কেন, কি হয়েছে। তো আমি এখানে যে ছিলাম, আমি এখানে কাশতেছিলাম, আপনার ছেলের বসতেছিলাম না। বলতেছে হ্যাঁ। তো আমি বলতেছি দেখেন আমার শ্বশুরবাড়িতে যায় কেউ একজন বলছে যে আমি আপনার ছেলের সাথে ছিলাম, মানে এই কথা বলছে। তো আমি বলতেছি মামা তাহলে এইখানে আমার পক্ষে কথা বলার জন্য 2টা লোকই আছে, এক হচ্ছে আমার মামা আর দ্বিতীয় লোকটা হচ্ছে আমার ভাইয়ের বউ, ও হচ্ছে মেন সাক্ষী, ও জানে যে আমি রাত্রেবেলা কার সাথে ছিলাম। তো এখন মানে আমি আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলতেছিল তোমাকে আমরা রাখবো না। তখন আমি ওরা বলতেছি যে দেখো চিলে যদি কান নিয়ে যায়, তুমি কি চিলের পিছিয়ে দৌড়াবা না, তুমি তোমার কানে হাতে দেখবা তোমার কানটা আছে কি নাই, তুমি সেটা দেখবা। তো বলতেছে না মানুষ আমাকে যা বলবো আমি তাই শুনবো। তা আমি বলতেছি যে মানুষ তোমাকে বলছে তোমার বউ অমুকের সাথে ছিল, তুমি এটাই বিশ্বাস করবা, তুমি নিজের চোখে দেখবা না। বলতেছে না আমি দেখবো না। তো আমি অনেক কান্নাকাটি করতেছি যে ও মানুষের কথা এইসব করতেছে, আমাকে বিশ্বাস করতে পারলো না। ঠিক আছে তুমি আমার সাথে ওই বাড়িতে চলো, যাই তুমি যাচাই করো যে আমি আসলে কার সাথে ছিলাম। এরকম একটা বদনাম যে আমার নামে বাইর করলো ওই লোকটা, যে আমি অন্যের বাড়িতে ছিলাম। মানুষ তো মানুষের বাড়িতেই যায়, ঠিক না? এই জন্য উনি আমার নামে এরকম একটা বদনাম ছড়াবে, এটা তো ঠিক না। আমি এই কথা আমার স্বামীকে বললাম। তো বলতেছে না আমি যাবো না। তো এখন আমি ওখানে কি করবো, কিছু করার নাই। তো আমি আমার মাকে, আমার মা আবার সব জানে। আমার মা মানে আমি যখন বাড়িতে যাওয়ার সময় আমাকে না করছিল যে দেখ তোর তো বিয়ে হয়েছে, তুই যেখানে সেখানে যেতে পারবি না, তুই কেন যাবে বাড়িতে।
আমি আমার মার কথা শুনি না, কারণ যে সবাই ঝগড়া করতেছে, আমার মনটা খুব খারাপ, আমি না শুনে গেছি। তো বাবা মার কথা না শুনলে কপালে যা হয় আমি এখন বুঝতে পারতেছি। এখন আমি মামাকে বললাম যে মামা, আমার মা বলতেছে, আমার মাও গেছে, বলতেছে ভাই তাহলে আমার মেয়ের নাকি ওরা রাখবে না, তাহলে এখানে 1 নম্বর সাক্ষী তুমি আর তোমার ছেলের বউ, তাহলে তোমরা চলো, যে আমি যখন ওদের বাড়িতে সালিশি ডাকছে, মানে মাতবর নিয়ে সালিশি হবে, আমাকে রাখবে না, তো তুমি চলো, তুমি সালিশিতে যাই এই কথাগুলো বলবা। তাহলে ওখানে মেন সাক্ষী আমার ওই মামা আর আমার ওই ভাইয়ের বউ, এই দুজনই। আমি যতটুকু মনে করি আমার মামার আমার ভাইয়ের বউ মেন সাক্ষী, কারণ কোন মেয়ে তার স্বামীর সাথে অনেকটা মেশে মানে একটা রিলেশন করতে দিবে না। এইটা আমার ওই আমি যতটুকু মনে করি। আমার ভাইয়ের বউ বলছে হ্যাঁ আমরা যাবো, সমস্যা নেই, এই কথা বলছে। যে আমি বলতেছি দেখো তুমি একটা মেয়ে, আমি একটা মেয়ে, তুমি কি চাও আমার কপালটা ভাঙ্গু? বলতেছে না, কখনোই না, ঠিক আছে আমরা যাবো। তো আমার মামাকে আমার মা বলছে যে আমি যখন যাবো তোমাকে ফোন দিব, তুমি যাবা তোমার ছেলের বউকে নিয়ে। মাতবর ডাক দিছে, একটা বিচার হবে, আমার পক্ষ থেকে কোনো লোক নেই, আমার বাবা নাই, আমার মামারাও কেউ যাবে না, মানে আমার গ্রাম থেকে কোনো একটা মাতাব্বর যাবে না, তো ওখানে যাবেটা কি? তো আমার মা পাশের গ্রামের একটা মাতাব্বরকে নিয়ে গেল, তো ওই মাতাব্বর 2-3টা লোককে নিয়ে গেছে, আমরাও গেছি মানে ভ্যানে কইরা। এখন আমার মা আমার ওই মামাটাকে ফোন দিছে, ওই যে ধর্মের মামাটা, ওনাকে ফোন দিছে। এখন ফোন দিয়ে দেয় নাম্বারটা বন্ধ। তো এখন তো আমরা মাতবর নিয়ে আমরা তার ওই বাড়িতে যাইতে পারি না, মামার বাড়িতে, তো আমরা ডাইরেক্ট আমার শ্বশুর বাড়িতে চলে গেছি। মানে ওই দিন ওইখানে বিচার হয়ে ডিভোর্স হয়ে যাবে আমার। তো আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এখন আমার মামাও আসে না, মামার মানে ছেলের বউ আসেনি। তো ওইখান তো আমার মানে কোনো সাক্ষী নেই, কে সাক্ষী দেবে মামার নামে? ওরা যা বলবে তাই, কোনো সাক্ষী নেই। তো ওইখানে নিয়ে যাওয়ার পরে এখন মানে উঠানের ভিতরে অনেক লোকজন। তো আমার মানে যে লোকটা শুনছে যে আমি অনেকজনের বাড়িতে বেড়াইতে আসছি, ওই লোকটার নাম ছিল আলাল। তো বলতেছে কি হয়েছে? বলতেছে হ্যাঁ তুমি কোথায় গেছিলাম? বলছি যে আমার এক মামার বাড়িতে। তোমার কেমন মামা? আমার মা বলছে আমার ধর্মের ভাই বানাইছিলাম ওদের বাড়িতে। ওদের বাড়ি কোন জায়গায়? যে জমক জায়গায় বাড়ি গেছিলাম। বলছে তুমি ওখানে ছিলে গেলাম? হ্যাঁ ছিলাম, মানে বেড়াইতে গেছি। আমার মামা বল তুমি আমাদের এখানে কোনো তুমি আসো না, তাহলে একটা দিন বেড়াই যাও। তাই আমি একটা দিন বেড়াইছি। তো এখন বলতেছে তাহলে মানুষের বাসায় যে বাড়িতে গেছো বইলে গেছে? বলছি না। তো এটা নিয়ে মানে যখন বুঝতে পারলাম যে ওরা আমার নাম অনেক কিছু বাইর করছে, একটা বদনাম যে আমাকে ওরা রাখবে না, তো তখন আমার শ্বশুর শাশুড়ি সবাই ওখানে ছিল। এখন দেখতেছি যে যখন শুনলাম যে ওরা আমাকে রাখবে না, আমার যত জিনিসপত্র ছিল ঘর থেকে সব বাইর করে দিছি। আমি বলতেছি যে আমি একটু ঘরে যাই, যে আমার জিনিস আমি নিয়ে। এখন আমার বলতেছে না তুমি এই ঘরে যেতে পারবো না, তোমার জিনিসপত্র আমরা বাইর করে দিব, এরকম কিছু বলতেছে। তো এই বিচারে সবাই ছিল। থাকার পর আমি চিন্তা করলাম আমি তো কোনো দোষ করলাম না, কোনো ভুল করি, তাহলে আমার জীবনটা কেন এমন হবে, ওরা আমাকে কেন রাখবে না? তো ছেলেটা বললো হ্যাঁ তুমি আমাকে সাথে ছিলে না। বলছি না, এটা তো অসম্ভব। তোমার আলাল নামের ছেলেটা, হ্যাঁ দেখে নাই, মানে শুনছে আমি বেড়াইতে গেছি অমুক বাড়িতে, এইটা শুনছে, দেখে নাই। তো ওই বলতেছে এই কথাটা। তো এখন আমার শ্বশুর শাশুড়ি এখানে সবাই দাঁড়াই আছে। এখন আমার স্বামী, আমার শ্বশুর তো দাঁড়ায় আছেন। শ্বশুর আমার স্বামীকে বলতেছে যে আইনাল তুই কি করতে চাস এখন, মানে বউ নিবি বা নিবি না? এখন আইনাল কি বললো যে ও বলতেছে যে আমি কি বলবো, আমার বাবা যা বলবে তাই হবে, মানে মাধ্যমে যে গেছে তুই কি করবি? এখন ও আইনাল বলতেছে যে আমার বাবা যা করবে আমিও তাই করবো। এখন মাঝখান থেকে ওনার বাবা বলতেছে যে আমরা এই দূষিত বউ নিব না। কি বলেছে? দূষিত বউ মানে আমি অন্য বাড়িতে বেড়াতে গেছিলাম, মানে আমার সাথে খারাপ একটা রিলেশন ছিল। দেখুন কতটা সিচুয়েশনাল হতে পারে, এবং ওনার জীবনে কিন্তু একটা অপরাধ আছে যে কারণেই উনি আজকে সিক্রেটসে এসছে। কিন্তু এতটুকু পর্যন্ত ওনার সাথে যা হয়েছে সেটাতে আসলে কে অপরাধী? সমাজ অপরাধী, এবং পুরুষতান্ত্রিক সমাজ অপরাধী। অফকোর্স একেবারে প্রান্তিক পর্যায়ে একজন মানুষের জীবন গল্প এখানে উপস্থাপন করছি। যে মানুষটার লেখাপড়া সে তেমন অর্থে নাই, যে মানুষটার সামাজিক শক্তিশালী যে ব্যাকগ্রাউন্ড সেটা নাই, যে মানুষটার অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, যে মানুষটাকে ব্যাকআপ দেওয়ার মতো, পেছন থেকে সাপোর্ট দেওয়ার মতো ফ্যামিলি নাই। হ্যাঁ, তো সেই মানুষটার প্রতি সমাজের যে ইনজাস্টিস সেটা, এবং তার পরবর্তীতে তার নিজের জীবনে একটা ভুল বা অপরাধ ঘটানো, সেদিকে আমরা এগোচ্ছি। ওকে, হ্যাঁ বলতেছে এই বউ আমরা নিব না। তখন আমার মনে হচ্ছে আমি মাটির তলে ডাইবা গেলাম যে আমার শ্বশুর আমাকে এটা কি বলতেছে, আমি তো আসলে এরকম কিছু করি নাই, তো উনি কেন আমাকে এই কথাটা বলতেছে? তখন আমি বললাম যে দেখেন আপনারা যেটা ভাবতেছেন, যে ভাই তার যে বউ সে ওখানে গিয়েছিল না জানে, ওই যে আমার মামার মনে একটা শয়তানি ছিল যে আমার মানে বোনের মেয়েটাকে আমি বলছিলাম আমার ছেলের জন্য বিয়ে করবো, যখন বিয়ে দেয় না তাহলে আমি হয়তো ওরকে সংসার করে খাইতে দিব না। হয়তো ওনার মনে এরকম একটা কিছু ছিল যে আমি যেটা আমরা জানি না। তো আমার শ্বশুর এই কথা বললো, আমার স্বামীর একই কথা, হ্যাঁ আমার বাবা যা বলবে তাই। তখন বলতেছে যে আমরা এই দূষিত বউ নিব না, আমার শ্বশুর বলতেছে। তখন আমি অনেক কান্না করতেছি, আমার মামার সাথে বলতেছে মা তুই কান্দিস না, যা হওয়ার হবে। তো এক পর্যায়ে ওর সাথে আমার সাথে ডিভোর্স হয়ে যায়। তো ডিভোর্স হওয়ার পরে আমাদের সাইন নেয়। তো আমি যে 30,000 টাকা দিয়েছিল বিয়েতে, ওই 30,000 টাকা ওরা দিয়ে দেয়। আর আমার যে গয়না দেওয়ার কথা, গয়না তোমরা দিইনি, শুধু 30,000 টাকা ওরা দিয়ে দেয়, আর 3 মাসের খাওয়ান খোরাক দিয়ে দেয়, যেটা ডিভোর্স হলে দিয়ে দেয় স্বামীরা। তো 3 মাসের খাওয়ান খরচ 3,000 টাকা, আর আমার ওই যৌতুকের 30,000 টাকা, 33,000 টাকা ওরা আমাকে দেয়। দেওয়ার পর আমি এই টাকাগুলো ওই যে আমাদের বাড়ি থেকে একটা মাতাব্বর নিয়ে যায়, ওনার কাছে টাকাগুলো দিই, কারণ অনেকগুলো টাকা, গ্রামের বিষয়, অনেক বাজে ছেলেরা আছে ধরতে পারে।
যে যদি ধৈরা টাকা পয়সা নেওয়া যায়, তো এই টাকাগুলো আমি ওনার হাতে দিই। দেওয়ার পর অনেক কান্নাকাটি করি, যে ওইখান থেকে আমার সাথে তো সারাসারি হয়েই যায়। তোমার বাপ মার সাথে আমি আসি, এখন এই মাতাব্বরটা হুন্ডা নিয়ে যায়, বলতেছে তুমি হুন্ডারের পিছিয়ে বসো, তোমাকে আমি এক টান দিয়ে নিয়ে যাবো গা, আর তোমার বাবা মা পিছিয়ে আসুক। কারণ অনেক লোকজন ছিল, অনেক কানাকোনা করতেছে, মানে অনেক গবেষণা করতেছে যে আমি এরকম একটা কাজ করছি, আমাকে রাখবে না, অমুক বাড়ির বউ বাদ দিয়ে দিতেছে, অনেক কিছু, এটা খারাপ না? তো আমি ওনার সাথে হুন্ডারে বসি। বিশাল কলঙ্ক, বিশাল অপবাদ। ওই আমি ওনার বাইকে বসলাম, বসার পরে ওই আমার স্বামী তো ওই ডিভোর্স হওয়ার পরে ও ওইখান থেকে চলে আসে, সামনে দোকানে দাঁড়ায় আছে, জানে আমি যেখান থেকে যাবো আমাকে আরেকবার দেখবে, শেষ দেখা দেখবে, তো সামনে দাঁড়ায় আছে। তো আমি ওই হুন্ডারে চলে পিছিয়ে যাইতেছি, পিছনে বসে এখন দেখি ও সামনে দাঁড়ায় আছে, তো আমাকে দেখে তাকাইছে, আমি ওদিকে তাকাইছি, আমি কান্দাছে তাকাই রয়েছি। তো ওইখান থেকে গেলাম, তো ওই দেখাই শেষ দেখা ডিভোর্স হয়ে গেলে চলে গেলাম। তো বাচ্চা জানে কান্নাকাটি করতেছে, আমার মাও কান্নাকাটি করতেছে, আমার জীবনে যেরকম হইলো আমার মেয়েটার জীবনে একই অবস্থা হইলো। তো এরকম করে আমি আমার মাকে বলি, মা আমি আর এখানে থাকবো না, আমি ঢাকায় চলে যাবো, এখান থেকে আমার খুব খারাপ লাগবে, তুমি আমাকে কিছু টাকা দাও, আমি ঢাকায় চলে যাবো। তো আমার মা রাজি না, বলছে আমি এখানে থাকলে আমার ওর কথা মনে করবে, খুব খারাপ লাগবে, আমি এখানে থাকবো না, চলে যাবো। তো আমি ঢাকায় চলে আসি, আমার খালার বাড়িতে খালা থাকে, আমার মা বাড়িতে থাকে, ঢাকায় আসি। ঢাকায় আসার পরে তো আবার আমি আবার চাকরি নিই, চাকরি নেওয়ার পরে কিছুদিন করি, চাকরি করার পরে হঠাৎ একদিন আমার ওই স্বামী আমাকে ফোন দেয়, আইনাল আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমি বলতেছি কে? বলতেছে আমি আইনাল। আমি বলছি আপনি ভালো আছেন? বলতেছে হ্যাঁ ভালো আছি, তুমি কেমন? ও আমাকে বলতেছে আপনি ভালো আছেন? আমি বলছি হ্যাঁ। বলতেছে আমি তো বিয়ে করতেছি, এই কথা বলতেছি। আমি বললাম যে আপনি বিয়ে করতেছেন? বলতেছে হ্যাঁ। আমি বলতেছি যে দেখেন আমি তো ভাবছিলাম যে আমি আমার বাপের বাড়িতে আছি, বেড়াইতে আসছি, আপনি আমাকে নিতে আসবেন, আমি তো এটা ভাবছিলাম যে আপনার ভুল আসলে এক সময় ভাঙবে, আপনি আমাকে নিতে আসবেন, আপনি বিয়ে করতেছেন? বলতেছে হ্যাঁ আমি বিয়ে করতেছি। তো আমি বলছি দেখেন আপনি বিয়ে করেন, আপনি আমাকে আগের মতো নেন। বলতেছেন এটা সম্ভব না। তো আমি বলতেছি সম্ভব না হলে আর কি করার আছে, ঠিক আছে আমি আপনার সাথে দেখা করবো। ও বলতেছে ঠিক আছে দেখা করবো। তো তখন ও কোনাবাড়ি থাকে, কোনাবাড়ি এসে থাকে, তো উত্তরাতে আসছে আমার সাথে দেখা করার জন্য। তো আমি আমার আপুকে বললাম আপনারা চলেন একটু দেখা করে। বলতেছে চলো যাই। আসার পর ওর সাথে আমার সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে বলতেছে ভালো আছো? আমি বলছি হ্যাঁ ভালো আছি। তো অনেক কথাবার্তা বলার পর আমি বলতেছে দেখেন যা হয়েছে আপনি তো কিছুই জানেন না, না জানে আমার ডিভোর্স দিচ্ছেন। আমি আপনাকে বললাম যে আপনি যাচাই করেন, যদি আসলে সত্যি কিছু হয় তাহলে আমি এমনি সরে যাবো, এত কিছু করার দরকার নেই। আপনি তো যাচাই করলেন না, আপনি আমাকে এমনি এমনি বাদ দিয়ে দিলেন, যা হওয়ার হয়েছে এসব বাদ। আমি বলতে আপনি আমাকে আগের মতো বিয়ে করে আমাকে আপনার সাথে নেন। তো বলতেছে কি যে ঠিক আছে আমি আমার মার কাছে জানি আমার মা কি বলে। আমি বলছি ঠিক আছে। তো বলতেছে যে আমি আমার মাকে জানাইছি না জানাইছি আমি জানি না, বলতেছে আমি আমার মাকে জানাইছি, আমার মা বলছে যে তুই যদি ওই বউ আনস তাহলে আমি বিষ খাই মরমু। ওর মা নাকি ওকে এই কথা বলছে, আমার বিশ্বাস হয় না, আমার মনে হয় বলেই নেই। বলতেছে না আমি তোমাকে নিতে পারবো না। পরে আমি বললাম ঠিক আছে তাহলে আপনি আর আমার সাথে জীবনে কথা বলেন না, দেখাও করেন না, চলে যান। পরে চলে গেছে বাড়িতে, আমি তো আমাদের বাড়িতে এসে পড়ছি। তো বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরেও আমাকে ফোন দিছে, ফোন দেওয়া বলতেছে আমি তো বিয়ে করছি। তো আমি বলতেছে আপনি বিয়ে করছেন সত্যি সত্যি? বলতেছে হ্যাঁ আমি বিয়ে করছি। মানে বিয়ে করার পরের দিন আমাকে ফোন দিয়ে বলতেছে আমি বিয়ে করছি। তো ফোন দিচ্ছেন কেন? বলতেছে আমি বিয়ে করছি, আসলে দেখো বিয়ে করছি 2 দিন, এখনো আমি আমার বইয়ের টাচ করে দেখিনি, আমাকে বলতেছে। তো আমি বলতেছি যে এই কথাটা আপনি আমাকে বিশ্বাস করতে বলতেছেন যে আপনি বিয়ে করছেন 2 দিন, আপনি আপনার বউকে টাচ করেন নাই কেন? আপনি তো আমাকে ছাইড়াই দিচ্ছেন, তো একটা বিয়ে করছেন, ও একটা মেয়ে, তা আপনি কেন ওকে কষ্ট দিবেন? আপনি বসে তো কথাবার্তা বলেন, আর 10টা স্বামী স্ত্রী যেভাবে থাকে আপনি সেভাবে থাকেন, আপনি কেন মেয়েটাকে কষ্ট দিবেন? মেয়েটা তো কোনো দোষ নেই। আমি এই কথাটা ওকে বললাম। তো বলছে ঠিক আছে। তো এরকম করে মানে ওর সাথে আমি আর কোনো কথা বলি না, ও সিমটা পাল্টাই ফেলা, আমিও সিমটা পাল্টাই ফেলা, এরকম চলে। তো এই মেয়ের সাথে সংসার করে আমি আবার এর মধ্যে ওদের বাড়িতে আমার একটা মানে ভাবি ছিল, ওর স্বামীর নাম্বার ছিল আমার কাছে। তো আমি ফোন দিয়ে ওর খোঁজ খবর নিতাম মাঝে মাঝে, ও কেমন আছে না আছে। তো বলতেছে ওর বউয়ের তো বাচ্চা পেটে বাচ্চা হবে, আমাকে বলতেছে আমার এই বোনের স্বামীটা বলতেছে যে ওর বউয়ের তো বাচ্চা পেটে বাচ্চা হবে। আমি বলছি কি বাচ্চা পেটে? বলতেছে হ্যাঁ বাচ্চা হবে। তো আমি আর বলতেছে তাই ভালোই, ও ভালো থাকলে সব ভালো, আর কি করার আছে, যেহেতু ডিভোর্স হয়ে গেছে এখন তো আমি আর ওর যেতে পারবো না, ও আসতে পারবে না, ঠিক আছে ওর মতো থাক, আমি আমার মতো থাকি। তো অনেকদিন যাওয়ার পরে আবার একদিন আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কিছু কথা বলার পর আমি বলতেছি আমি তো আজকে বাড়িতে আসতেছি, আপনি আমার সাথে দেখা করেন। ওর আমি বলছি ওর সাথে আমার সাথে ডিভোর্স হওয়ার পর 3বার দেখা হয়। অনেকে বলে যেটা পাপ, তুমি কেন ওর সাথে দেখা করবা, যেহেতু ডিভোর্স হয়ে গেছে ওর সাথে তোমার দেখা করে পাপ। আমি বলতেছি পাপ হোক আর যাই হোক, ওর আমি খুব ভালোবাসি, ওর আমি মন থেকে মুছতে পারতেছি না, ওর সাথে আমার দেখা করা লাগবেই। তোর সাথে আমি আবার দ্বিতীয়বার দেখা করি। দেখা করার পরে বলতেছে যে হ্যাঁ আমি তো বিয়ে করছি, আমার একটা ছেলেও হয়েছে। মানে তখন ছিল 1লা বৈশাখ মেলার সময়, তো মেলাতে বাজারে দোকান দিছে, তখন ওর সাথে আমার সাথে দেখা হয়। তো বলতেছে তুমি কেমন আছো? বলছে হ্যাঁ আমি ভালো আছি। তোমার সাথে আমার খালা ছিল, বলতেছে আমি তো বিয়ে করছি, তুমি আর কতদিন একা থাকবা, তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করো। তো ওই টাইমে আমি কান্না করে দিয়েছি যে তুমি আমাকে এই কথা, মানে আপনি আমাকে এই কথাটা বলতে পারলেন, আমি তো আপনার আশায় ছিলাম, আপনি কি বিয়ে করে নতুন জীবন সাজাইছেন, আমি তো এরকম কাজটা করতে পারলাম না। বলতেছে যা হওয়ার হয়েছে, আপনি একটা বিয়ে করে সুখে থাকেন। মানে ও আইনাল আমাকে বলতেছে সুখে থাকেন, আপনি আমাকে ভুলে যান।
তো কথাবার্তা বলার পরে এখন দেখি যে আমার ওর বাবা আসছে, মানে আমার শ্বশুর আসছে। তো আমি চিন্তা করলাম আমার শ্বশুর যদি দেখে যে আমি ওর সাথে কথা বলতেছে, এটা খারাপ না যে এই বউ আমরা বাদ দিয়ে দিছি, এই বউ আবার আমার ছেলের সাথে কথা বলতেছে। তো কি করলো যে সাইডে সরে গেল। আমি বললাম কি যে আমি আপনার আব্বার সাথে কথা বলি। বলতেছে হ্যাঁ বলো। তো আমি আমার শ্বশুর সামনে সালাম দিয়ে বললাম যে আব্বা কেমন আছেন। তো আমার শ্বশুর হঠাৎ করে মানে আতঙ্ক হয়ে গেছে যে এই মেয়ে কোথা থেকে আসলে এখানে। বলতেছে আব্বা আপনি ভালো আছেন। বলতেছে হ্যাঁ ভালো আছি। তো বলতেছে তুমি কেমন আছো। আমি বলছি ভালো আছি। কইতেছে আমার ছেলেকে তো বিয়ে করাইছি, আমার ছেলের ঘরে একটা বাচ্চাও হয়েছে। পরে বলতেছে আব্বা আমি যা করছি ভুল করছি, পারলে আমাকে মাফ করে দিন, অনেক কিছু করছি মাফ করে দিন। তখন আমার শ্বশুর আমাকে বলতেছে যে আসলে মা ভুল তুমি করো নাই, ভুল আমরা করছি। ভুল একটা জীবনে হয়েছে, ইনফ্যাক্ট সেই ভুলটা বলার জন্যই আজকে এখানে মিতু এসছে। কিন্তু দেখুন ব্যাকগ্রাউন্ডটা কতটা শক্তিশালী। একটা মানুষ কখনোই ইচ্ছা করে অপরাধী হয় না, এটা আমি মানে আমার সেভারাল ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। যদি অপরাধী বলি, যে একজন অপরাধী কনফেস করে আমার সামনে এবং তাকে আমি শুনেছি, জেনেছি, দেখেছি খুব কাছাকাছি থেকে। মানুষ খুন করা অপরাধী বলেন, খুন, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, এমন কোন অপরাধী নাই যার ইন্টারভিউ আমি করিনি। আমি একটা জিনিস একদম ভালো করে বলতে পারি, হুইচ ইজ 100% কারেক্ট। সেটা হচ্ছে একজন অপরাধী, তার অপরাধের পেছনে শক্তিশালী একটা ব্যাকগ্রাউন্ড থাকে, শক্তিশালী একটা রিজন থাকে। কেউ ইচ্ছা করে অপরাধী হয় না, হুইচ উই আর কলিং সিক্রেটস। মৃত্যু তারপর আমি জানতে পারি যে আমাকে আমার ডিভোর্স হওয়ার পরে আমার শ্বশুরের প্যারালাইজ হয়, মানে ওনার অবস্থা খুবই খারাপ হয়। ওনাকে নাকি কিভাবে নেয় মানে কাঁধে করে নেওয়া, চলাফেরা করে, মানে বাথরুমে টাথরুমে এরকম নিতে পারে, মানে প্যারালাইজ হয়। তো এই জন্য আমার শ্বশুর বুঝতে পারে যে আসলে আমার ওই ছেলের বউটার কোনো দোষ ছিল না, যেহেতু আল্লাহ এটা প্রমাণ নিজে নিজেই দেখায় দিছে, তার কয়েকদিন পরে দেখায় দিছে। হয়তো আমার এই ছেলের বউটার কোনো দোষ ছিল না, তোমার মানে শ্বশুর নাকি প্যারালাইজ হয়েছিল, উনি ঘরে পড়ে গেছিল এরকম সুস্থ। তো উনি আমাকে এই কথাটা বললো যে আসলে মা দোষ তোমার না, দোষ আমারই ছিল, আমাদের ছিল দোষটা, তোমার দোষ না, এই কথা বললো। তো আমি বললাম ঠিক আছে আব্বা, জায়গা ভালো থাকবেন। এই কথা বলে আমি মানে ওনার ছেলেকে বললাম আমি আপনাকে একটা কথা বলতেছি। বলতেছে কি কথা বলেন। বললাম এখন যে আপনি বিয়ে করছেন, আপনি কি এই বউ নিয়ে সুখে আছেন? আমি শুধু এই কথাটা জানতে চাই। তো বলতেছে মনটা খারাপই, আমার মনে না ও তেমন সুখে আছে। তো আমি ওরা একদিন বলছিলাম, যখন ওর কাছে ছিলাম তখন বলছিলাম যে আসলে মানুষ বলে কি প্রথম মানে বউর মতো বউ হয় না, আর প্রথম স্বামীর মতো নাকি স্বামী হয় না, এটা আমি বলছিলাম ওরে। তো এরকম তো বলতেছে যে কপালে যা আছে তাই হবে, আর কি করার আছে, আমাকে এই কথাটা বললো। তো এই কথা বলার পর আমি চলে গেলাম, ও চলে গেল। তো আমি আবার ঢাকায় চলে আসি। তা আসার পরে আমি আমার মার সাথে আবার থাকি, থাকার পরে চাকরি বাকরি করি। তো এদিকে তো ওর সাথে আমার সাথে সম্পর্ক সব শেষই, এদিক দিয়ে কথা তো সব শেষ হয়ে গেল। তো আমার মা ওই সাইডের কাজ বাদ দিয়ে এই মেসে চাকরি নেয়, মেসে মানে রান্না করার চাকরি নেয়। মেসে যে লোকগুলা থাকে ওদেরকে রান্না করে খাওয়ায় 3 বেলা। আমার মা মেসে কাজ নেয়, আর আমি মার সাথে থাকি, তখন চাকরি করি না। মানে আমার মনের অবস্থা এমন ছিল, মানে এসব শুধু সারাদিন টেনশন করতাম যে আমার জীবনে কি হয়ে গেল। আমি মানুষের একটা কথা বলে যে ধরলাম না, ছিলাম না, খাইলাম না, মাঝখান দিয়ে বদনামের ভাগী হইলাম। তো আমার অবস্থা হয়েছে সেরকম, আমি কিছুই করি নেই, অথচ আমার জীবনে এরকম ঘটনা ঘটলাম। এগুলা ভাবি আর কান্নাকাটি করি সারাদিন। তো আমার মা মেসে পাক করে, তো মেসে পাক করাতে অনেক ছেলের সাথে পরিচয় হয়। তো আমার মাকে সবাই খালা খালা বলে যে খালা আপনার কি মেয়ে আছে? তো আমার মা বলে হ্যাঁ মেয়ে আছে। বিয়ে হয়েছে? তো আমার মা বলে না যে বিয়ে হয়েছে, বলে যে না বিয়ে হয়নি। কারণ বিয়ে যদি বলে যে বিয়ে হয়েছে তাহলে বলবো যে বাদ দিয়ে আনছি, এমন তেমন অনেক কথা ওইটা আসে। আমার মা বলে যে না বিয়ে হয়নি। তো এরকম একটা ছেলে আমার মাকে বলে যে খালা আপনার মেয়ে আছে? বলতেছে হ্যাঁ। বুঝলাম আমি একদিন আপনাদের বাসায় যাবো। ওই ছেলেটার নাম ছিল মামুন। তো ছেলে বলতেছে আমি আপনাদের বাসায় যাবো। তো আমার মা বলতেছে ঠিক আছে চলো তাহলে নিয়ে যাবো। তো ছেলেটাকে নিয়ে একদিন আমাদের বাসায় আসে। তো আসার পরে ওই দিন আমার মা আমাকে কিছু বলে না, আমার আব্বা আবার আমাদের সাথে থাকে। তো ছেলেটা আমাকে দেখার পরে কিছু বলে না। আমার মারা বলতেছে তাহলে খালা আমি চলে যাই। এমনি আমার মা বলতেছে যে এমনি বেড়াইতে আসছে, কিন্তু ও যে আমাকে দেখতে আসছে এটা আমাকে আর বলে না। আমার মার সাথে কথা হয়। তো ছেলেটা আমাকে দেখার পর ও আমাকে পছন্দ করে। তো করার পরে আমার মার নাম্বারে ফোন দিয়ে বলতেছে খালা আপনি মেয়েটা আমাকে পছন্দ হয়েছে, আমি আপনার মেয়েকে বিয়ে করবো, মানে এই কথা বলে। তো আমার মাও খুশি যে ঠিক আছে হ্যাঁ আমার মা তখন বলে যে বাবা আমার মেয়ের কিন্তু বিয়ে হয়েছে, মানে যে বিয়ে করবে তাকে বলবে, অন্য কেউ কেন বলবে। তারপর উনি যদি আমার সব কথা শুনে বিয়ে করতে রাজি হয় তাহলে আমি ওনাকে বিয়ে করবো, তাছাড়া করবো না। কারণ দেখা যাচ্ছে মানে বিয়ের পর আমাকে অনেক কথা বলবে, খুঁটা দিবে যে তোর তো অনেকখানে বিয়ে হয়েছিল, এরকম বদনাম হয়েছে, তুই এখান থেকে চলে আসছো, এরকম কথা যেন আমাকে বলতে না পারে। আমার মানে কথা ছিল এটা যে আমি ওনাকে সব বলবো। তো ওই ছেলেটা আমাকে ফোন দেয় অনেক কথাবার্তা বলে। তোর সাথে আমাকে কথা বলতে আমি আমার মাকে বলি না আমি এই ছেলেকে বিয়ে করবো না। কেন, সমস্যা কি তোর, তুই এই ছেলেকে বিয়ে কর। তো আমি বলতেছি ঠিক আছে। তো এরকম কথা বলতে ওর সাথে আমার সাথে একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়। তো ছেলে আমাদের বাড়িতে আসে যায় এরকম অনেকদিন যাওয়া আসা করে। তো আমার এই বাবাটা আবার মানে আমার মাকে ফেলে চলে যায়। ওনার একটা অভ্যাস আছে, কিছুদিন পর আমার মাকে রেখে চলে যায়, পালায় চলে যায়, ভুলে যায় না। আচ্ছা। তো
তো চলে যায়। তো আমার মা ওনাকে অনেক খোঁজাখুঁজি করে, কান্নাকাটি করে, অনেক খারাপ অবস্থা আমাদের। তো ওই ছেলেটা আমাদের বাসায় আসে, কথা মতো বললে ওর সাথে আমার সাথে ভালো সম্পর্ক, আমি ঘুরতে যাই অনেক কিছু। আমার বাবা যে চলে যায়, এখন আমার মা একদিন আমার বাবাকে খুঁজতে যায় মাঝারে, যে মিরপুর মাঝারে। তো আমার মা ওই দিন আমাকে একা বাসায় রেখে আমার মাঝারে আমার বাবাকে খুঁজতে যায়। তো ওই ছেলেটা দিন আমাদের বাসায় আসে, আসার পরে বলতেছে যে তোমার আম্মু কই? তা আমি বললাম আমার আম্মু তো বাসায় নাই, এই মাঝারে চলে গেছে। তো দিনও আমাদের বাসায় এসে আমার সাথে অনেক কথাবার্তা বলে অবস্থা হঠাৎ করে ও আমাকে করে, মানে আমার বাসায় কেউ ছিল না, আমি একাই ছিলাম। পরে এখন আমি বলতেছি এটা আপনি কি করলেন, এগুলা কিন্তু আমার পছন্দ না। বলছে তাতে কি, আমি যে তোমাকে ভালোবাসি, আমি যে তোমাকে বিয়ে করবো, সমস্যা কি? আমাকে এই কথা বলতেছে। হ্যাঁ, তারপরে ও বলতেছে যে আমি আজকে তোমাদের এখানে থাকবো। আমি বলতেছি কেন আপনি আমাদের এখানে থাকবেন? না এটা অসম্ভব। বলতেছে কেন, সমস্যা কি? আমি এখানে আজকে থাকবো, তোমার আম্মা তো নাই, আমি এখানে থাকি তোমাদের সাথে। আমি বলতেছি না, এটা অসম্ভব, আপনি এরকম কাজ কেন করবেন? এটা সম্ভব না, আপনি চলে যান, আমার মা বাড়িতে নেই, তাতে কি হয়েছে, আমি একা তো আছি, মানুষ কি ভাববে? বলতেছে না, যে আমি এখানে থাকবো, তুমি যদি আমার কাছে এখানে থাকতে না দাও, তাহলে তোমার সাথে আমার সাথে কোনো কথাই নেই, কোনো সম্পর্ক নেই। তা আমি বলতেছি এটা কেমন কথা, আপনি আমার সাথে থাকবেন, যদি থাকতে না দেয় তাহলে তো কোনো সম্পর্ক নাই, তাহলে আপনি আমাকে কেমন ভালোবাসেন, এটাকে কেমন ভালোবাসা? বলতেছে না, আমি আসলে তোমার সাথে আজকে আমি থাকবো। তো এক পর্যায়ে মানে ও আমি ভালোবাসি, আমাকে ভালোবাসি, এক পর্যায়ে আমি দুর্বল হয়ে গেল ওর প্রতি অনেক কথা বলতে। ভালোবাসে বলতে কি ওই ভালোবাসাটা ওখানেই হয় নাকি আগে থেকেই ছিল? কোনটা? যে ভালোবাসা, উনি তো রুমে থাকতে চাচ্ছে, হ্যাঁ, কিন্তু এই ভালোবাসার সম্পর্কটা কি ওই সময় কথা বলতে হয় না, তার আগে থেকে আপনি ছেলেটাকে ভালোবাসেন? আর আগে থেকেই ভালোবাসা, অনেক আগে থেকে, মানে ওর সাথে আমার সাথে সম্পর্ক হওয়ার 3 মাস পরে এই ঘটনা ঘটে। আচ্ছা, মানে আমাদের বাসায় আসে, মানে অনেক গভীর হয়ে যাওয়ার প্রতি আমার প্রতি অনেক, মানে অনেক মায়া টান হয়ে যাও, আমাকে দিনে মানে 5-6 বার ফোন দিব, অনেক কথা বলবো, অনেক কথা বলে। তো আমি ওর প্রতি অনেক দুর্বল হয়ে যাই। তো আমাদের বাসায় আসার পরে এক পর্যায়ে আমাদের এখানে থাকে, আমি না করার পর আমাদের এখানে থাকার পর ওর সাথে আমার সাথে ওই যেটা বলে শারীরিক সম্পর্ক ওর সাথে আমার সাথে হয়। তো সকালবেলা ও চলে যায়, আমি আমার বাসায় থাকি। তারপর আমার মা আসে, আর আমাদের যে ও যেদিন আমাদের ঘরে ছিল, আমাদের পাশের ঘরে যে ভাড়াইটা, উনি আবার বুঝতে পারছে যে আমার ঘরে কোনো ছেলে ছিল। পরের দিন অন্য মানুষের কাছে বলতেছে যে এই ঘরে না মনে হয় একটা ছেলে ছিল, কথা বলছে, অন্যজনের কাছে বলছে। পরে আমি বলতেছি কি, আপনি কি নিজের চোখে দেখছেন? আপনি যে কথা বলতেছেন আসলে কিন্তু ছিল, কিন্তু আমি মানে কথাটা ঘুরাই নিতেছি যে আপনি কি দেখছেন? না দেখে বলেন কেন? আপনি যদি দেখতেন যে আমার ঘরে কোনো ছেলে ছিল, তাহলে আপনি ডাইরেক্ট যে ধরতেন। আপনি তো ধরেন নাই কেন? না ধরে এখন বলতেছেন যে ছেলে ছিল, আমার নামে কেন বদনাম লটাইতেছেন? আমি এই কথা মহিলাটাকে বললাম। তো অনেকেই ঠিকই তো বিশ্বাস করছে, ঠিকই তো, আপনি যখন দিয়েছেন তখন ধরতেন, আপনি ধরেন নাই, তাহলে এখন বলে লাভ কি? তো এই কথা বলে মহিলার কোনো চান্স পেল না, যেহেতু আমি এই কথাটা বললাম, উনি আর কোনো চান্স পেল না, বললো না। তা আমি ওকে ফোন দিয়ে বললাম কি জানো, একটা মহিলা আমাদের পাশের ঘরের মহিলা, উনি মনে বুঝতে পারছে তুমি আমাদের ঘরে ছিলে। তাই আমি বলতেছি হ্যাঁ তুমি এখানে আসলে খুব সাবধানে এসে কথা বললাম। তো একদিন ও আর আমি প্ল্যান করলাম যে ওর সাথে আমি ঘুরতে যাবো সিলেটে। তো ওই টাইমে আমার মা আর আমার আব্বা বাড়িতে গেছে, গ্রামের বাড়িতে বেড়াইতে গেছে। তো ওর সাথে আমি সিলেট যাই ঘুরতে, ওইখানে ওর একটা আত্মীয় থাকে, ওর একটা ভাই ভাবি থাকে। তো ওর সাথে আমি সিলেট যাওয়ার পরে ওর ওই মানে ভাইয়ের বাসায় উঠি। ওঠার পর ওইখানে 2-3 দিন থাকার পর অনেক ঘোরাঘুরি করে, অনেক মজা করি। ওইখানে যে 2-3 দিন থাকি, ওই টাইমটাও আমার সাথে থাকে, মানে ওইখানে আমরা স্বামী স্ত্রীর মতো থাকি। মানুষে বলে যেটা কে এই ছেলের সাথে মেয়েটা কে, মানে ওর ভাবিকে জিজ্ঞেস করে। সম্পূর্ণ প্রি প্ল্যান ছিল, মানে পূর্ব পরিকল্পিত ছিল বিষয়গুলা, যে আমরা যে একসাথে গেছি, যে এখানে আমরা একসাথে থাকবো, কারণ এর আগে তো আমাদের সাথে এরকম একটা সম্পর্ক হয়েছে। এখন তো না হওয়ার মতো কিছুই নেই, যেহেতু হয়ে গেছে প্রথমবার, এখন তার লজ্জার কিছুই নেই। এটা আপনি মনে করতেন? হ্যাঁ, এটা ও মানে আমাকে অনেক ভালোবাসতো, আমিও ভালোবাসতাম তখন, যেহেতু এখন তো যা হওয়ার হয়ে গেছে, তো লজ্জা পাওয়ার কিছুই নেই, এটা ভাবতাম। তো লজ্জা পাওয়ার কিছু নাই। আর আপনারা এই জিনিসটা তো আলটিমেটলি একটা বৈবাহিক সম্পর্কের জিনিস, এবং এটা বিয়ে করেই করা উচিত, এরকম একটা ব্যাপার তো আপনার মাথাতে ছিল। তো ছেলেটাও তো বিয়ে করতে চাচ্ছিল, তাহলে বিয়ের আগে কেন এই ধরনের সম্পর্কে আপনি গেলেন? আমার প্রশ্নটা হচ্ছে এটা। আসলে আমি যতটুকু জানি যে একটা মেয়ে একটা ছেলেকে যদি ভালোবাসার পরে ওনার এমন একটা পর্যায়ে চলে যায়, তখন মানে কোনো কিছু মাথায় থাকে না। এক্স্যাক্টলি, কোনো কিছু মাথায় থাকে না, এরকম একটা মিস্টেক হয়ে যায়। বলুন তারপর। তো ওর সাথে আমার সাথে এরকম কিছুই হয়। তারপরে ওর সাথে আমি যখন সিলেট চলে যাই, ওখানে যে আমি থাকি, তখন অনেকে বলে হ্যাঁ, অনেকে বলে যেটা কে, তখন ওর ভাবি বলে যেটা আমার ভাইয়ের বউ, আমার ভাইয়ের বউকে নিয়ে এখানে বেড়াইতে আসছে। তো ও আর আমি এক রুমে থাকি, কিন্তু ওর ভাই জানে যে আসলে আমি ওর বউ না। তারপরে ওর আমি একসাথে থাকি, 2-3 দিন থাকার পরে এখন মানে সবাই জানে যে আমি ওর বউ। এখন অনেকেই পছন্দ করছে, বলছে হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, তুমি এই মেয়েটাকে ভালোই আছে, সমস্যা নেই, বিয়ে করছে ভালো হয়েছে, সবাই এই কথা বলে। তো এখানে 2-3 দিন বেড়ানোর পরে আমরা আবার ঢাকা চলে আসবো। তো ওর সাথে ওর 2টা ভাগনা আসতেছে, মানে এই ঢাকায় এসে কাজ করবে, ভাগনা আসতেছে। তো আমিও আর ওর 2টা ভাগনা, 3 জন ঢাকায় আসি, ওর ভাবিদের এখান থেকে চলে আসি। আসার পরে মানে ওই যে সিলেট থেকে আমরা রাত্রেবেলা রওনা দিই, সন্ধ্যা 7টার দিকে রওনা দিই। তো আস্তে আস্তে অনেক জ্যাম থাকে রাস্তায়, আস্তে আস্তে আমাদের এই যাত্রাবাড়ি আস্তে আস্তে 11টা বাজে, রাত্রে 11টা।
তখন রাত্রে বাজে 11টা। এখন এত রাত্রে আমরা যাবো কোথায়? মানে ওই এই মেসের যে গেটটা, ওই গেটটা আবার 10টা-11টা বাজে বন্ধ করে দেয়। তো আমার তো বাসায় তো আসার কোনো রাস্তা নাই, রাস্তা বন্ধ। আর আমি এত রাতে যে বাসায় এসে সবাই জিজ্ঞেস করতে গেছিলাম কি, তো আমি একটা মানে সমস্যায় পড়ে গেলাম। ওইখানে একটা রিক্সাওয়ালা ছিল, এখন আমরা বলতেছে ভাইয়া অমুক জায়গায় যাবেন, বলতেছে হ্যাঁ যাবো। বলতেছে আপনারা কোথায় যাবেন? অনেকক্ষণ ধরে দেখতেছে আপনারা কথাবার্তা বলতেছেন, রিক্সাওয়ালাটা বলতেছে অনেকক্ষণ ধরে দেখতেছে আপনারা দুজন তর্কতর্কি করতেছেন। তো বলতেছে ভাইয়া আমরা একখান থেকে আসছি, এখন রাত হয়ে গেছে, আমাদের তো বাসা যাওয়া সম্ভব না, গেট লাগানো মেন গেট, এখন আমরা কোথায় যাবো? তো ওনাকে ভাড়ার কথা বলতেছে 100 টাকা লাগবে। তো ভাড়া নিয়ে মানে ভাড়াটা মিটতেছে না। তো বলতেছে ঠিক আছে, আপনাদের যখন এতই সমস্যা তাহলে আপনারা আমার বাসায় চলেন, ওই রিক্সাওয়ালাটা বলতেছে। তারপর ওই রিক্সাওয়ালাটা আমাদের নিয়ে ওনাদের বাসায় যায়, বাসায় মানে রাতটা থাকার জন্য দেয়, কারণ এত রাত্রে আমরা কোথায় থাকবো, একটা সমস্যা না, আমি একটা মেয়ে। তো ওই রিক্সাওয়ালাদের বাসায় নিয়ে যাওয়ার পরে আমি আর ওই মামুন ওই বাসায় যায়, আর রিক্সাওয়ালাটা রিক্সা নিয়ে আবার চলে আসি। তো ঘরে ওনার বউ ছিল, এখন আমি বসে আছি। এখন একজনের বাসায় গেছি, আমি তো শুইতে পারতেছি না, মানে শীতের দিন, রাত্রে তখন প্রায় 1টা বাজে, শীতের দিন। এখন উনি যদি আমাকে না বলে যে আপনি এখানে শোন, আমি তো একজনের বাসায় হুট করে যাই, শুইতে পারি না। এখন ও বসে আছে, আমিও বসে আছি, এখন আমার মানে খুব ঘুম পাইতেছে, এখন আমি কি করবো? তো এখন আমি বসে বসে কাঁপতেছি। পরে মহিলাটা বলছে ঠিক আছে তাহলে আপনি এখান থেকে শোন। তারপর আমি এখানে শুইলাম। শোয়ার পরে আজানের সময় না স্বামী আসলো, আসার পর বলতেছে তাহলে আপনারা থাকেন, কিছু রান্না বান্না করে খাওয়া দাওয়া করে পরে আপনারা যান সকালবেলা, মানে আজানের পরে পরে। পরে আমি বলতেছে ভাইয়া না, আপনি আমাদের যে উপকার করছেন এটাই চলবে, আমাদের খাওয়ান লাগবে না। আজকাল তো আপন জনের জন্য এতটুকু করেন, আপনি আমার ভাইয়ের মতো, আপনি রাতটা আমাদের জায়গা দিয়ে অনেক উপকার করছেন। মানে ওই রাতে ওইখানে আমরা ছিলাম, মানে রাতটা শুধু কাটানোর জন্য, মানে সকালে আমরা জানি বাসায় আসতে পারি, এমনি আমাদের ভিতরে কোনো সম্পর্ক হয়নি। এমনি মানে আমরা সেফ মতো থাকার জন্য ওই রাতটা ওদের বাসায় ছিলাম। তো থাকার পরে এখন আমি আমাদের বাসায় চলে আসি, ও ওদের বাসায় চলে যায়, গাজীপুরে চলে যায়। তো এখন দেখি আমার ভিতরে কেমন একটা অনুভব লাগতেছে যে আমার কিচ্ছু খাইতে মন চাইতেছে না। আর আমার যেটা মেয়েদের যেটা প্রতি মাসে ওইটা আমার ওইটা হইতেছে না। তো আমি চিন্তাছি আমার এই মাসে এখনো প্রতি মাসে হয়, মানে 1 মাস চলে গেছে, 1 মাস যায় 2-3 নবার হয়ে গেছে, কিছু খাইতে মন চায় না, শুধু টক জাতীয় জিনিসটা খাইতে মন চাইতেছে। তো আমি চিন্তাছি আমার এরকম কেন হইতেছে। আমি মানে আবার একটা কথা বলি, যখন ওর সাথে ছিলাম তখন আমি মানে একটা পদ্ধতি নিছিলাম, যেটা ট্যাবলেট বলে, ওইটা আমি খাইছিলাম, কিন্তু ওই ট্যাবলেটটা আমার কাজ করে না, আমি বুঝতে পারিনি। তো আমি কি করলাম, ওই যেটা মানে ডাক্তারের দোকানে আছে, যেটা কাঠি দিয়ে যে প্রস্রাব টেস্ট করে না, ওইটা হ্যাঁ যেটা টেস্টটা করে ওইটা। তো আমি চিন্তা করলাম, আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আসলে আমার কি আবার এরকম কিছু হইলো নাকি, দেখি তো কেন এটা হইতেছে না। তো এটা আমি আবার বুঝতাম না কেমনি কি করে। তো ই করে আমি ওইটাকে দেখাইলাম, উনি বলতেছে হ্যাঁ এটা তো মানে প্রেগনেন্ট হওয়ার লক্ষণ দেখা যেতেছে। তো ওইখানে আমি অনেক ভয় পেয়ে গেছি, কিরে আমি তো এরকম তো হওয়ার কথা না, কারণ আমি তো সাথে মানে যখন ছিলাম তখন তো আমি একটা পদ্ধতি দিয়েছিলাম বা একটা ট্যাবলেট খেয়েছিলাম, আমার তো এরকম কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো অনেক ভয় পাইতেছি, কারণ মানে ওর সাথে আমি প্রেম করি, এরকম একটা সিচুয়েশনে আছি। এখন যদি সবাই জানতে পারে যে আমি এরকম ওর সাথে এরকম একটা সম্পর্কে, আমার বাচ্চা পেটে, এটা খারাপ না। তখন আমি চিন্তা করছি আমি কি করবো। ওর আমি ফোন দিলাম, ফোন দিয়ে বললাম কি যে দেখো আমার তো এরকম অবস্থা, আমি তো অনেক ভয় আছে, আমি কি করবো। এখন ও বলতেছে, ও মনে মানে একটা হাসি পাপ কেমন করে, হ্যাঁ এরকম হওয়ার তো কোনো কথাই না, আমি ওদের না এরকম কেন হইলো। এখন আমি কি করবো, তুমি কি আমাকে বিয়ে করবা? বলতেছে না, বিয়ে করা অসম্ভব, আমি তো এখন তোমাকে বিয়ে করবো না। আমি বলতেছি দেখো আমার জীবনে ফার্স্ট টাইম কোন একটা বাচ্চা আমার পেটে আসছে, আমার তো একবার বিয়ে হয়েছিল, তো তখন কোনো বাচ্চা হয় নাই। তখন আমি ওকে বললাম যে তুমি তাহলে আমাকে বিয়ে করো, আমি বাচ্চাটা ফালাইতে চাই না, কারণ আমার প্রথম একটা বাচ্চা, প্রথম বেবি পেটে হয়েছে, আমি এটাকে ফালাইতে চাই, আমি এটাকে রাখতে চাই। ও বলতেছে না এটা অসম্ভব, এটা আমি করবো না, তুমি এটা ফালাই দাও। তো আমি চিন্তা করলাম যে আমি এখন কোন দিকে যাব, এদিকে আমি ফালাইতে চাইতেছি না, আবার ও আমার নিতে চাইতেছে না। তো আমি চিন্তা করলাম তাহলে আমি এটা ফালাই দিই, যদি তোমাকে নিবে না আমি এটা ফালাই দিই। তো আমি ডাক্তার দোকানে যে একটা ডাক্তার ছিল, ওনার সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক। তো আমি তো অনেক ভয় পাচ্ছি। পরে আমি ওই আঙ্কেলটাকে যাই কান্না করতেছি, বলতে তুমি কান্দাছো না? আঙ্কেল আমি তো আপনি তো আমার বাপের মতো, আমি আপনাকে কথাগুলো কিভাবে বলি? বলতেছে বলো, কোনো সমস্যা নেই। তো আমি ওনাকে সব বললাম, বলার ফলে বলতেছে ঠিক আছে তুমি এটা ফালাই দাও। তো আমি ওই দোকান থেকে একটা ওষুধ নিয়ে মানে এই কাজটা করলাম, এই বাচ্চাটা আমি ফালাই দিলাম। বেশি না 1 মাস ছিল, তো এই বাচ্চাটা আমি ফালাই দিই। ফালাই দেওয়ার পর দেখতেছে আস্তে আস্তে ওর সাথে আমার সাথে কেমন একটা দূরত্ব হয়ে যেতেছে। এই মামুনের সাথে আমার সাথে ঠিক মতো কথা বলে না, ফোন দেন, আমার সাথে দেখা করে না, আস্তে আস্তে ও আমার থেকে মানে দূরে সরে যেতেছে, আমার সাথে কথা বলতেছে না। তো এমন করতে এক পর্যায়ে সাথে আমার সাথে অনেক ঝগড়াঝাটি হয়, হ্যাঁ তুমি আমার সাথে এমন করলা কেন, আমাকে নিয়ে ঘুরতে গেছো, আমার সাথে এরকম করছো, এখন তুমি আমাকে পাত্তা দিতেছো না, অনেক কিছু অনেক কান্নাকাটি করতেছে। আমি এখনো আমাকে পাত্তাই দিতেছে না, ও আলাদা হয়ে যেতেছে আমার সাথে থেকে, আমার সাথে থাকবে না। এখন আমি কি করবো, এখন তো আমার অবস্থা খুব খারাপ। তো একদিন আমার সাথে ওর সাথে দেখা হওয়ার পরে আমি বলতেছি আমি তোমাদের বাড়িতে যাবো। বলতেছে আমাদের বাড়িতে যাবো? বলতেছে হ্যাঁ। তো আমি ওদের বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমার মা ভাবতেছে, ও আমার মাকে বলছে যে খালাম্মা আমি আপনার মেয়েকে বিয়ে করবো, কিন্তু এখন না, 1 বছর টাইম নিতেছি। বলতেছে কেন? বলতেছে আমার বাবা তো এই বিয়ে মেনে নিবে না, আমার একটা মামা আছে উনি বাইরে থাকে, উনি আসলে আমি আপনার মেয়েকে বিয়ে করবো, মানে এই কথা বলছে আমার মাকে। সেই জন্য আমাদের বাসায় আসে, যাতায়াত করে। আমার মা কিছু বলে না, যে তোমার মেয়েকে বিয়ে করবেই, 1 বছর টাইম নিছে, এরকম কিছু। তো আসলে কি ওর মামা তো কিছু না, একটা প্ল্যান করছে যে আমার সাথে এরকম করে মানে সময় কাটাবে,
ঠিক আছে, ও আমাকে বিয়ে করবে, এটা তারা আমরা জানি না। আমি ওদের বাসায় যাই, যাওয়ার পরে ওর মামি থাকে আর ওর মা থাকে। ওর মার বাসায় আমাকে নিয়ে যাওয়ার পরে ওর মামাকে বলতেছে তুমি কে, কোথায় থাকো, ওর মানে ওনার সাথে হ্যাঁ না এর আগে ওর মার সাথে আমাদের দেখা হয়নি, মানে ওদের বাড়িতে আমাকে নিয়ে গেছেন। ওর মা বলতেছে মানে মামুনকে বলতেছে এই মেয়েটা কে, বলতেছে আমি যাদের বাসায় ম্যাচ খাই তার মেয়ে। বলতেছে যে বেড়াইতে নিয়ে আসছি। এখন মানে ওনার মা বুঝতে পারছে যে আসলে ওনার ছেলে আমাকে ভালোবাসে, এটা বোঝাই স্বাভাবিক, মানে কোনো ছেলের সাথে কোনো মেয়ে আসছে বোঝাই স্বাভাবিক। তো ওনার মা আমাকে জিজ্ঞাসা করতো তোমরা কয় ভাই বোন, বলতেছে আমি একাই। তো অনেক কিছু জিজ্ঞাসা করার পরে এখন ওনার মামির বাড়িতে নিয়ে গেল। তো ওনার মামিকে আমি বললাম যে আমি মিতু। উনি জানতে পারছে যে আমাকে ভালোবাসে, মামুনে ভালোবাসে, মানে ওর মামিটা বুঝতে পারছে আমি সেই মেয়ে। অনেক কথাবার্তা বলার পরে আমি বলতেছি আমি আবার আমাদের বাড়িতে চলে আসবো। এখন ওর সাথে আমার সাথে অনেক ঝগড়াঝাটি হয়েছে। তো ঝগড়া হওয়ার পরে বলতেছি তুমি যখন আমাকে বিয়ে করবে না তুমি আমার সাথে এত কিছু কেন করলা, মানে অনেক কথা। তারপর এক পর্যায়ে আমি আমার মোবাইলটা ভাঙ্গা ফেলাই জিদ্দের যে তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। ওদের বাড়িতেই? হ্যাঁ ওদের বাড়িতে মোবাইলটা মানে ভাঙ্গা ফেলাই। তারপর অনেক কিছু অনেক রাগারাগি। তারপরে ও আস্তে আস্তে আমার সাথে কথা বলে না, আমাকে এড়াই চলে, হেন তেন, আমাকে দেখতে আসে না, কথা বলে না, ফোন দিলে ফোন ধরে না, তেমন অনেক কান্নাকাটি করি। তো আমার মা চিন্তা করে কি হয়েছে, আমি কই দেখো ওর সাথে আমার সাথে ঝগড়া হয়েছে মামুনের সাথে। পরে আমার মা ওরা ফোন দিয়ে বলে তোমার কি সমস্যা, বলতেছে আপনার মেয়ে আমার সাথে এমন এমন করে, মানে ও যেতে কিছু করছে এটা বলে ও আমার দোষটা আমার মাকে দেখায় যে আপনার মেয়ে আমার সাথে শুধু শুধু ঝগড়া করে তেন, আমি আপনার মেয়েকে বিয়ে করবো না, এগুলো বলতেছে। তো আমি চিন্তা করছি ও যেহেতু আমাকে বিয়ে করবে না তাহলে আমার সাথে এরকম কেন করলো। তো এরকম করে চলে, আস্তে আস্তে ওর সাথে আমার সাথে এই সম্পর্কটা শেষ হয়ে যায়। ওর সাথে আমার সাথে কোনো কথাই হয় না। মানে অনেক খারাপ লাগে যে আমার জীবনে দুইটা ঘটনা ঘটলো। প্রথমবার আমি আমার একটা বিয়ে হইলো, আমার স্বামী আমাকে ভুল বুঝে আমাকে ডিভোর্স দিয়ে দিল। দ্বিতীয়বার আমি কোন ছেলেকে ভালোবেসে এত কিছু করলাম, সেই ছিল আমাকে ছেড়ে চলে গেল। অনেক কষ্ট আমার মনে যে যাক আমি আর কোন ছেলেকেই বিশ্বাস করবো না। এবং এইভাবে ছেড়ে চলে গেল। ছেড়ে চলে যাওয়াটা তো আসলে শুধু ছেড়ে চলে যাওয়া না, এত বড় একটা ভয়াবহ রকমের অনৈতিক একটা সম্পর্কে জড়ালেন এবং একটা মানুষকে মেরে ফেললেন পেটের মধ্যে, সেটাও তো একটা কিলিং, অবশ্যই একটা হত্যা। তো এবং এত কিছুর পরে সেকেন্ড টাইম রিলেশনশিপেও আপনার খারাপ ব্যাপারটা চলে আসলো। এবং এই ঘটনার মধ্য দিয়ে অন্তত এই ঘটনা যদি ফ্ল্যাশ হয়ে যায় বা জানাজানি করে তাহলে খুব স্বাভাবিকভাবে আগে যেসব মানুষ আপনাকে চিনতো তারা বিশ্বাস করবে যে না আপনাদের এটা সম্ভব, কারণ আগে সম্পর্কটাও তো এই কারণেই ভেঙেছে। হ্যাঁ, যদিও সেটা সত্য ছিল না। জি বলুন। তারপর আসলে সেটা সত্য ছিল, কিন্তু এটা সত্য ছিল আমি বলতেই আছি, কিন্তু ওটা তো তার মানুষে বুঝবে না যে এরকম কিছু হয়েছে না হয়েছে। এক্স্যাক্টলি, সেটাই আমার পয়েন্ট, যে একটা মানুষের জীবনে ও কিন্তু আজকে এখানে অপরাধ স্বীকার করতে এসেছে, সুতরাং ও যা বলছে সেটাকে বিশ্বাস করাটাই উচিত। ওকে, তো সেই অর্থে হ্যাঁ, প্রথম সম্পর্কের জায়গাতে উনি সম্পূর্ণরূপে নির্দোষ ছিলেন, কিন্তু দ্বিতীয় যে সম্পর্কটা সেই সম্পর্কটা আপনি অনৈতিকভাবে সেখানে জড়িয়ে গেলেন। হ্যাঁ, তারপরে ও এই কথা বলার পরে এখন আমি চিন্তা করছি আমি আর কোনো ছেলেকে বিশ্বাস করবো না। একে একে দুইবার আমার জীবনে এরকম কোনো ঘটনা ঘটলো, আমি আর কোনো ছেলেকে বিশ্বাস করবো না। তারপরে আমাদের এখানেই থেমে থাকলে হয়তো বা একটা অন্যরকম জীবন শুরু হতো, কিন্তু না, এখানে সে থেমে থাকেনি। আরেকটা ঘটনা তার জীবনে ঘটে গেছে, সেটা জানার জন্য আমরা ছোট্ট। তারপরে কি হলো? তারপর আমি কোন ছেলেকে বিশ্বাস করি না। তারপর আমি আবার চাকরি করি। এর মধ্যে একদিন মামুন আমাকে ফোন দিয়ে বলে যে তোমার বাচ্চা কেমন আছে, আমাকে এটা বলতেছে। ও কিন্তু জানে, হ্যাঁ ওই মামুন জানতো যে আপনি এটা অ্যাবর্শন করে ফেলেছেন। তারপর মানে এটা ও মজা করতেছে আমার সাথে, আমি কি বলি ওকে হাসতেছে, বলতে তোমার বাচ্চাটা কেমন আছে। তারপর আমি বলতেছি তুমি একটা মানুষ নাকি, তুমি এই কথাটা কিভাবে জিজ্ঞাসা করতেছো। তো আমি বলতেছি আমি না তোমার এই কথাগুলো সবাইকে জানাই দিব। মানে আপনি এটা বললেন যে আপনি সবাইকে জানিয়ে দেবেন এই কথাগুলো? হ্যাঁ জানাই দিব। তখন ও বলতেছে কি তাহলে তুমি যখন জানাই দেবে তাহলে আমার কথাটা বলো না, অন্য কারো কথা। আমি অন্যকে বলতেছে আমার চাচার কথা বলবা, যা আমি যে তোমার সাথে এরকম করছি এটা আমার চাচারে দিয়ে বলবা। ও আমাকে এই কথাটা বলে যে ও যে আমার সাথে যে শারীরিক সম্পর্কটা করছে ওর চাচার কথা বলতেছে, ও বলতেছে আমার কথা বলবা না। তখন আমি চিন্তাম ও কেমন একটা ছিল, নিজে এই কাজটা করে একটা চাচার নামে এটা বলতেছে। এই প্রশ্নটা আপনার কাছে আমারও, যে আপনার এই ধরনের সম্পর্কে ইমোশনের জায়গা থেকে যাওয়ার আগে আপনারও তো নিজের একটা চিন্তা করা উচিত ছিল যে এই ছেলেটাকে আমি যে কতটুকু চিনি বা জানি, তার সাথে আমি এই ধরনের একটা সম্পর্ক। হ্যাঁ ভাই, ওই যে আমি বললাম না যে আসলে যখন মানুষ একটা মানুষকে ভালোবাসে তখন আসলে সবকিছু ভুলে যায়, যখন ওনার সাথে অনেক গভীরে মানে জড়ায় যায় তখন এগুলো মাথায় খেয়াল থাকে। এক্স্যাক্টলি, আসলে আমি এটা কি করতেছি। রাইট, এক্স্যাক্টলি, আপনি যেটা বলেছেন সেটার সাথে আমি একেবারেই একমত। ভুলটা তখনই হয় আসলে। হ্যাঁ বলুন। তারপর তারপর আমাকে এই কথা বলেছে আমার কথা বলবো না, আমার চাচার কথা বলবো। তখন আমি জানলাম ও আসলে একটা খারাপ ছিল না, তো এত বড় কথা কিভাবে বললো। ও এটা করে চাচার নামে বদনামটা ছড়াইতেছে, মিথ্যা কথা বলতেছে। এখানে এই অনুষ্ঠানের মাধ্যমে কারোরই কোনো বদনাম হবে না, প্রথম কথা হচ্ছে এটা। কারণ এই অনুষ্ঠানের প্রত্যেকটা যে পরিচয়গুলো এখানে এসছে সবগুলো আমরা খুব সচেতন ভাবে এখানে আমরা সেটা প্রচার করিনি। আমরা আসলে মূল যে জায়গাটাই ফোকাস করতে চাই যে একটা মানুষ জীবনে ভুল করলে, অপরাধ করলে সেটা আসলে কি কারণে করে এবং অপরাধটা কি হয়, এটার পরিণতিটা শেষ পর্যন্ত কি হয়, এবং সেটা স্বেচ্ছা এক ধরনের স্বীকারোক্তি। তো সেই জায়গাটি থেকে একটা মিসকনসেপশন হয়তো ওনার মধ্যে ছিল, যে কারণে হয়তো উনি এইভাবে বলেছেন। হ্যাঁ বলুন। তারপর
তারপরে আমি আর ওর সাথে কোনো কথা বলি না, আমি আমার মার কাছে থাকি, আবার চাকরি নিয়ে এরকম চাকরি নিয়ে চাকরি করি, আর কোনো কথা ওর সাথে কোনো সম্পর্ক কোনো ছেলেকে বিশ্বাস করি না, বা কোনো ফোনেও কারোর সাথে কথা বলি না, এখনো কোনো কারোর সাথে কথা বলি না। তারপর চাকরি করতে করতে মানে আমার বাবা মার মধ্যে আবার সেই ঝগড়া সৃষ্টি হয়, মানে এখনো কিছুদিন পর পর যায়, মানে ঝগড়া হয়, মারামারি, তারপরে আমার বাবা মাকে রেখে চলে যায় এরকম। তো এগুলো দেখতে দেখতে আমার আর ভালো লাগে না, যে এরকম সব জায়গায় একটা অশান্তি, সুখ আর আমার জীবনে নেই। এরকম চাকরি করার অবস্থায় তো ওইখানে একটা ছেলে থাকে, মানে সবসময় চার দোকানে বসে কাজ করে, আবার এই স্যানিটারি কাজ করে। তো এখানে একটা ছেলে থেকে বসে আমি অফিসে যাই আসি, যাতায়াত করে, ওই রাস্তাতেও আমাকে দেখার পরে ও নাকি আমাকে পছন্দ করে। তো পছন্দ করার পরে ওর যে বন্ধুরা আছে ওরে বলে যে মেয়েটার কি বিয়ে হয়েছে, বলছে হ্যাঁ মেয়েটার বিয়ে হয়েছে, মেয়েটা আমার অনেক পছন্দ, আমি মেয়েটার সাথে আমি কোনো সম্পর্ক করতেছে। তো এটা আমি জানি না, মানে দু একজনে জানে। তো দু একটা ছেলে জানার পরে আমার একটা বান্ধবী আছে, ও জানে, ওর একজনে বলে যে ওর কি বিয়ে হয়েছে, ওকে কি ওর বাপ মা বিয়ে দিবে, আমার একটা ছেলে আছে ভালো ছেলে, যদি হয় তাহলে বিয়ের কথা বলবো আমরা। তো আমার একজন মেয়েটা বলে যে একটা ছেলে তো মানে পছন্দ করে, তুমি ছেলেটাকে দেখো। তা আমি চিনলাম না, আমি আর কোনো ছেলের সাথে জড়াবো না, আমি জীবনে 2টা ভুল করছি, আর 3য় ভুল আমি করতে চাই না। দেখো মানুষের জীবনে তো এরকম কিছু হয়, তুমি দেখো, তোমার তো এখন তো তোমার সময় চলে জানে, এবার তোমার একটা বাচ্চা আছে না, তুমি এটা নিয়ে কাটাই দিবা, দেখো তুমি। তো এক পর্যায়ে ছেলেটা ওর বন্ধুকে বলে, তো আমি বললাম ঠিক আছে, ছেলেটা যখন আমাকে বিয়ে করতেছে আমি ছেলেটা দেখতেছি ছেলেটা কেমন। তো একদিন আমি ছেলেটা দেখি আমাদের বাসায় আসে, একদিন নিয়ে আসলে আমি দেখি, দেখার পরে মোটামুটি ভালোই, খারাপ না। তো আমি প্রথমে না করি, যে না, প্রথমে মানে জানি না, আমি জিজ্ঞেস করি ছেলেটাকে বিয়ে করছে, বলছে যে হ্যাঁ বিয়ে করছে, ছেলেটা 2টা বাচ্চা আছে। তো আমি চিন্তা করলাম আমারও বিয়ে হয়েছে, ছেলেটা বিয়ে করছে, সেটা কোনো সমস্যা না, সমস্যা ছেলেটা 2টা বাচ্চা আছে, সেটা আমার তো কোনো বাচ্চা নাই, তো আমি কেন এই ছেলেকে বিয়ে করবো। পরে আমি বললাম না, আমি এই ছেলেকে বিয়ে করবো না, ছেলে 2টা বাচ্চা আছে। এরকম না করলাম, না করার পরে এখন মানে কিছুদিন পরে আবার চিন্তা করতেছি, আমাকে একজন বলতেছে আমার কাপা, তো সমস্যা কি, বাচ্চা আছে তো কি হয়েছে, আজকে আমার 3টা বাচ্চা আছে, এখন যদি আমি মরে যাই তো আমার স্বামী কি বিয়ে করবে না, তো ছেলের বউ চলে গেছে, ছেলে একটা বিয়ে করবে, সমস্যা কি। তো আমি চিন্তা করলাম আসলে তো কথাটা খারাপ বল নাই, ঠিক আছে আমি ভাবি। তো ভাইবা মনে করেন ছেলেটার সাথে আমি কথা বললাম একদিন, আমি একদিন অফিসে যেতেছি, ছেলেটা রাস্তা দাঁড়ায় আছে, আমার বলতেছে শুনেন। তো আমি বললাম কি হয়েছে বলেন, মানে আমার বুকের ভেতর থরথর করতেছে, ও আমাকে কি বলবে, বলতেছে দাঁড়ান। আমি দাঁড়াইছি, হ্যাঁ ভালো আছেন, হ্যাঁ আমি ভালো আছে। তারপরে দেখি প্রতিদিন ওই দোকানের সময় অফিসে থাকে আর আমাকে দেখে সকালবেলা যাওয়ার সময়, তো এরকম প্রতিদিনই থাকে, আমিও প্রতিদিন অফিসে যাই, এরকম দেখতে দেখতে ওর প্রতি একটা মায়া চলে আসে, আসলে ছেলেটাকে আসলে কি আমাকে ভালোবাসে, প্রতিদিন এখানে বসে থাকে, আসলে ওর কাজের জন্য বসে থাকতে বা আমাকেও দেখতো, একসাথে 2টাই হইতো। তা আমি এরকম দেখতে দেখতে একদিন আমি চিন্তা করলাম যে আসলে ছেলেটা হয়তো ভালো। তো আমি কি করলাম, ছেলেটার নাম্বারটা নিলাম, যে আমি ছেলের সাথে কথা বলবো, দেখি কিরকম। এরপরে আমি ফোন দিলাম, ফোন দিয়ে কথা বললাম, কথা বলতে বলতে এক পর্যায়ে ওর সাথে আমি মানে প্রেমে জড়াইয়া যাই, ও আমাকে পছন্দ করে, আমিও করি। তো ওর সাথে কথা বলতে বলতে আমি একদিন বললাম যে আসলে কি সমস্যা আপনার, বলতেছে আমি বিয়ে করছি, আমার বউ এরকম কোন সমস্যা, চলে গেছে আমাকে ফালাই, আমার 2টা বাচ্চা আছে, এটা বলছে। তো আমি চিন্তা করলাম দেখেন বিয়ে তো আমারও হয়েছে, কিন্তু আমার তো কোনো বাচ্চা নাই, আমি আপনি বিয়ে করবো, আমার বাচ্চার জন্য সমস্যা, বলতেছে বাচ্চা তো আপনার তাতে কি, আমার বাচ্চা আমি দেখবো, আপনার তো কোনো সমস্যা না, আমার বাচ্চা দেশে থাকবে, সমস্যা কি আপনার। তো এরকম কথা বলতে বলতে এক পর্যায়ে আমি ওর সাথে মানে এমন একটা গভীরতে জড়াই গেছি যে ওরে স্যার আমার কিছুই ভালো লাগে না, যে ওর আমি বিয়ে করবো। তারপরে কিভাবে জানি আমার মা জানতে পারলো যে আমি একটা ছেলের সাথে কথা বলি, ছেলেটার বাড়ি বরিশাল, 2টা বাচ্চা আছে, আমি ওকে বিয়ে করতে চাই। তো আমার মা তো কোনো রকমই দিবে না, আমার মার আমি একটা মেয়ে, আর কোনো মেয়ে নেই, আর আমার বিয়ে হয়েছে তাতে কি, আমার তো কোনো বাচ্চা কাছে নেই, এটাই মেন সমস্যা, আর ওর তো 2টা বাচ্চা আছে। তো আমার ভবিষ্যৎ এখনো সুন্দর, যেহেতু আমার কোনো বাচ্চা নাই, একটা বাচ্চা থাকতে হয়তো আমার সমস্যা ছিল। তো আমার মা দিবে না ওর সাথে বিয়ে, আমি বলছি আমি ওরই বিয়ে করবো। তো আমি ছিলাম আমি ওই ছেলেটাকে বিয়ে করবো। তো কথাবার্তা বললাম, পরে আমি বললাম দেখেন আপনার সাথে আমার অনেক কথা আছে, আপনার বউ কি হয়েছে, কি হয়ে গেছে বলেন। তো বললো কি, একটা বদনাম বললো যে আমার বউ অন্য একটা লোকের সাথে ভেঙে গেছে, আমার 2টা বাচ্চা আছে, এরকম মিথ্যা কথা। ওর সাথে আমি চিড়িয়াখানায় গেলাম ঘুরতে, ওইখানে সব কথা হইলো আমার সাথে। তো আমি ছিলাম হ্যাঁ আপনি কোনো কষ্ট নেন না, আমি আপনাকেই বিয়ে করবো, আমি ওর এই কথাটা বললাম। হ্যাঁ ও বলছে সত্যি আপনি আমাকে বিয়ে করবেন, হ্যাঁ আমি আপনাকেই বিয়ে করবো। তো অনেক খুশি হয়েছে। তো আমি বাসায় আসার পরে মানে আমার এক বান্ধবী আমি বলছি আমি ওরে বিয়ে করবো, ওই যে মেয়েটা আমাকে বলছিল আমি বাচ্চার সাথে কি হয়েছে, তো সত্যি তুমি বিয়ে করবে কি, আমি আরো ফোন দিয়ে বললাম কি আমি আপনাকে বিয়ে করবো, বলতেছে কবে, আমি বলতেছি কালকে পরশু, কয় না বিয়ে করলে আমাকে আজকেই বিয়ে করতে হবে, ওই ছেলেটা আমাকে বলতেছে, আমি আজকে, হ্যাঁ। কিন্তু এদিকে আমার বাপ্পার সাথে আমার মার সাথে কিন্তু অনেক ঝগড়াঝাটি, মানে আমার মা তো মানে আরেক টেনশনে আছে, আবার আমি আরেক প্ল্যান করতেছি আমি ওর বিয়ে করবো। তো আমার মা জানি কেমনে জানছে আমি ওর বিয়ে করবো, আমার মা তো বলতেছে তুই কি করতেছ, তুই এগুলো করিস না। আমি কই না আমি তুমি গুলো থাকবো না, আমি ওর বিয়ে করবো, আমার কপালে যাও হইব, মানে আমি অবাধ্য হয়ে গেছি, আমার মার কথা আমি শুনতেছিলাম। ছেলেটা তো বিয়ে করছে, ছেলেটার তো বাচ্চা আছে, আমি কই শুনেন ও বিয়ে একটাকে 10টা বিয়ে করুক, তারপর আমি ওই ছেলের বিয়ে করবো। আমি এমনি কথা বলতেছি আমার মারে, যে ও একটা না 10টা বিয়ে করুক, তারপর আমি এই ছেলের বিয়ে করবো, থাকবো না বাপ মা লাগে। তো ছেলেটা আমার মারা বলতেছে দেখেন আপনি মায়ের আপনার কন্ট্রোল করতে পারবেন না,
ও ছেলের সাথে চলে যাবে, আপনি না করতে পারবেন না। তো অনেকে বুঝায় যে থাক, আপনার মেয়ে যেহেতু বিয়ে করতেছে আপনি বিয়ে দেন। তো আমার মা নাও না মানে হ্যাঁও না, মাঝামাঝি আছে। তো আমি চিন্তা করলাম আমি এই ছেলের বিয়ে করবো। তারপর 2 গার্জিয়ান জানাইলাম, জানানোর পরে আমার একটা আপু আছে ওনারা জানাইলাম। তো বাড়ির ভিতরে আমাদের বিয়ে হলো দোকানে। তো বিয়ের সময় মানে বাবা ছিল না বিয়েতে? হ্যাঁ ছিল, মানে অতটা আমার মার মত ছিল না। আচ্ছা, অমতে ছিল? হ্যাঁ অমতে ছিল বলতে গেলে। তো ওই রাস্তার সাইডে দোকান আছে, ডেকোরেশন দোকান, ওই দোকানে আমাদের বিয়ে হলো। এখন বিয়ের কেনাকাটা করতে গেছে বাজারে, অনেকে জানে সবাই না করছে, দেখো তুমি এই বিয়েটা করো না, এটা সুখী হইব না। কারণ ছেলের তো 2টা বাচ্চা আছে, এমন হতে পারে ছেলের বউ আসতে পারে, বাচ্চা যেহেতু আছে বউ একদিন আসতে পারে। আমি চাইলাম না বউ আইব না, আর যদি বউ আসে আমি নিজে থেকে সরে যাবো, আমি এই কথা বলতেছি। তো বাজারে গেছে মানে বিয়ের মার্কেট করার জন্য বাজারে যায়, আমাকে ফোন দিয়ে বলতেছে কি আমাকে 5,000 টাকা দাও ছেলেটা। তো আমি চিন্তাম আমি কেন আপনাকে টাকা দিব, বলতেছে না বিয়ের মার্কেট করতে হবে না। আমি আপনি বিয়ে করবেন, আপনার কাছে বিয়ের মার্কেট করার টাকা নাই, তাহলে আপনার বিয়ে করার দরকার নেই, এই কথা বলতেছি। তো আমার একটা বাড়িওয়ালা আঙ্কেল আছে, উনি বলতেছে কি বলে, আমি আঙ্কেল ও না আমার কাছে টাকা চাই। তা আঙ্কেলটা বলে এই ছেলে ভালো না, তুমি এই ছেলেকে বিয়ে করো না। সবাই আপনাকে না করছে? হ্যাঁ সবাই না করছে, কিন্তু আমি শুধু ওই যে 2 ছেলে ছিল ওনাদের, মানে ওনার যাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন, ওই ছেলেদের বয়স কত ছিল? ছিল না, ওনার 2টা মেয়ে ছিল। মেয়ে বয়স কত ছিল? একটার বয়স 7 হবে, আর একটা বয়স 4-5 এরকম। আচ্ছা, এবং আপনি ওনার বাসায় গিয়েছিলেন, ওনাদের মেয়েদের সঙ্গে কথা বলেছিলেন? না, ওনার মানে আমার বিয়ের পরে ওনার মা আর ওনার মেয়েরা বেড়াইতে আসছিল, তখন ফাইন। তার মানে বিয়ের আগে আপনি কোনো খোঁজ খবর নেন? কিছু নেই। আচ্ছা, তারপর? মানে আমি দেখুন, আগেরটা ছিল অপরাধ, পরেরটা হচ্ছে ভুল। এবং অপরাধ হচ্ছে এটাই যে একটা মানুষ জানে যেটা একটা অনৈতিক কাজ সামাজিক দিক থেকে এবং ধর্মীয় দিক থেকে, তারপরেও সে এটা করেছে। এবং একবার করার পরে, এটা ওনাদের একবার না, ওনাদের বেশ কয়েকবার হয়েছে। এবং সে অবস্থায় উনি কনসিভ করে এবং তারপরে যে ঘটনাটা ঘটে আপনারা সবাই শুনলেন। তো এটা একটা ভয়াবহ অপরাধ, এবং এই অপরাধের জায়গা থেকে পরবর্তীতে উনি যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছে, সামাজিক যে সিদ্ধান্তটা, সেটা একটা ভুলের সিদ্ধান্ত। কারণ পুরো দুনিয়া না করছে এবং উনি সেখানে ভালোভাবে যাচাই বাছাই না করে, যেহেতু ওনার অলরেডি 2 ছেলের সঙ্গে এক ধরনের মানসিক সম্পর্ক তৈরি হয়েছে এবং 2 ধরনের সম্পর্কেই উনি অলরেডি টেস্টেড, তো সেই জায়গাটি থেকে ওনার অনেক যাচাই বাছাই করা উচিত ছিল। সুতরাং যাচাই বাছাই উনি করেননি, সেই জায়গা থেকে এটা একটা ভুল সিদ্ধান্ত। আমরা একটু সামনের দিকে আগাই। তারপর যখন শুনলো যে টাকা চাইছে, বলতেছে এই ছেলে ভালো না, তোমার সাথে আজকে টাকা চাইতেছে, বিয়ে করবো, বিয়ের সময় টাকা চাইতেছে, তুমি ছেলেকে বিয়ে করো না। পরে আমি বলছি যে আঙ্কেল দেখেন সবকিছু ঠিক হয়ে গেছে, সবাই জানাজানি, এখন যে বিয়েটা না করি এটা খারাপ না। তো ওই দিন বিয়ে হইলো, আমার সাথে ওর বিয়ে হলো। তখন আমার মা অনেক কান্নাকাটি করতেছে, আমার মা তো রাজি না। তো আমার আব্বা আবার চলে গেছিল, ওই দিন আবার আমার আব্বা আইসে, তো জানতেছে যে ওই ছেলের সাথে আমার সাথে বিয়ে। আমার আব্বাও রাজি না, বিয়ে করে বুঝবে 2টা মেয়ে আছে, যখন মেয়ে 2টা জ্বালাইবো তখন তুমি বুঝবা কেমন লাগে, মানে হাসতে কইতাছে বিয়ের আগে। তো বলতেছে না আমি এই ছেলেকে বিয়ে করবো। তো বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে এখন আমারে ও বলতেছে যে আপনি শুধু কাবিন করার পরে কবুল বলবেন, আমি আপনাকে নিব না, সমস্যা নেই, 3 মাস পরে নিব, কোনো সমস্যা নেই, আমাকে এই কথা বলতেছে। আপনি করে বলছে তখন? হ্যাঁ আপনি করে বলতেছে। তো আমি বলছি ঠিক আছে, আমি বলছি ভাবছি সত্যি, কিন্তু এটা দুষ্টাইম করছে আমার সাথে। তো বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে মানে ওর আবার একটা উস্তাদ ছিল, ও যে কাজটা করতো ওর একটা উস্তাদ ছিল, উস্তাদের নাম ছিল ইকবাল, মানে উনি সবকিছু জানতো। তো বিয়েতেও 2-3টা মানে ভালোই সাক্ষী ছিল, কিন্তু আমার সাক্ষী তেমন কেউ নাই, আর আমার মা তো তেমন একটা রাজি না, আমার মা তো আমার কাছে যায়নি বিয়ের সময়। তো ছেলের বাসায় গেলাম, ছেলের বাসায় গেলাম, যাই দেখি যে ঘরের ভিতরে কিছুই নাই, শুধু একটা চৌকি আছে আর কিচ্ছু নেই। আর যে একটা হারিয়ে বাতিল ওটা ওর বোনের বাসা থেকে নিছে, একটা বোন আছে, বোনের এখান থেকে নিছে। দেখেন এইখানে কিন্তু আমার বোঝার উচিত ছিল যে আমি যে ছেলেটাকে বিয়ে করতেছি ছেলের কোনো গার্জিয়ান নেই, এখানে সমস্যা কি? ছেলের কোনো গার্জিয়ান, এখানে তো একটা সমস্যা আছে, কিন্তু এই জিনিস আমার মাথায় মানে কাজ করে নেই। আমি ওদের বাসায় গেলাম, যাওয়ার পর ওর বোন ঘুমাই আছে, খালতো বোন ডাকতেছে, যে বোনের নাম জাকিয়া, বলতেছে জাকিয়া জাকিয়া উঠ, মানে ঘুমাইছে। তখন আমি চিন্তা করলাম কিরে ওর বোন আছে, ওর একমাত্র ভাই বিয়ে করতেছে, ওর বোন জানে সমস্যা কোন জায়গায়। তা আমি এটার কথাটা চিন্তা নি। আমার মনে হয় কি ওর বোনেরা যায় না কেন, যে ওর ভাই তো 2টা বিয়ে করছে আগে আরো, কিন্তু আমি তো জানতাম যে বিয়ে করছে একটা। আপনি জানলেন কিভাবে 2টা বিয়ে? এটা আমি পরে শুনছি, মানে আমার বিয়ের পরে, মানে প্রায় 1-2 মাস পরে শুনছি। কিভাবে শুনলেন? কিভাবে শুনলাম মানে এটা আমি বলতেছে, ওর একটা বোন ছিল আপন, মানে ওর কি জানেন, ওর মারও মানে এরকম 2-3টা বিয়ে হয়েছিল ওর মার, মানে আমার শাশুড়ির। তো ওর একটা সৎ বোন ছিল, আর ও ছিল এখানে থাকতো, আর ওর একটা খালাতো বোন ছিল। ওর আপন বোন আর ও থাকতো এক রুমে, আর পাশের রুমে থাকতো ওর খালাতো বোন। তো আমাকে তো ওদিন নিয়ে গেল, আমি তো ওদের বাসায় দেখেন থাকলাম, থাকার পরে কিছুদিন ভালোই চললো। তো আমি বলতেছি, ও আবার জানতো আমার যে বিয়ে হয়েছে, সবকিছু আমাকে জানিয়ে নিয়েছে। তো আমাকে চাকরি করতে বলতেছে। তো আমি চিন্তা করছি চাকরি করবো, পরে ঠিক আছে চাকরি করবো। আমি ওর বলছি চাকরি আমি করবো, একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে দেখো আমার তো বাবা থাইকাও নেই, ওরা তো আমার বাবার মতো না, 2 দিন পর চলে যায়, পালাই আমার মারা সেরা। তা আমি চাকরি যদি করি, আমি আমার মারে প্রতি মাসে 2,000 টাকা দিব, আর তোমারে দিব 3,000, আর যা বাদ বাকি থাকবে ওটা আমি আমার নামে একটা অ্যাকাউন্ট করবো, ওটা আমি আমার জন্য নিজের জন্য রাখবো।
তো তাতে রাজি না। ও চাইতেছে যে আমি মানে ও আমার বিয়ে করছে কিসের জন্য জানেন ভাইয়া, মানে আমি যে গার্মেন্টসে চাকরি করি প্রতি মাসে 8-10 হাজার টাকা পাই, এই টাকাটার জন্য আমাকে বিয়ে করছে। আর মানে ওর মানে অবসর সময় একটু কাটানোর জন্য, ওর তো বউ বাড়ি আছে এটা আমি জানি না, ও মানে টাইম পাস করার জন্য আমাকে বিয়েটা করছে, যে আমার টাকাও পাবো আমি ওরও পাবো, মানে ওরকম টাইমটা পাস করতে পারবো এই জন্য। তো আমাকে বলতেছে না তুমি কেন তোমার মারে টাকা দিবা, তুমি বিয়ে করছো কেন টাকা দিবা, আমাকে তোমার মারে কেন দিবা। পরে আমি দেখো আমার মাটা আসলে মানে এক হিসাবে ধরতে গেলে কেউ নাই, আমার বাবা নাই, আমার মা একা সাইডে কাজ করে কয় টাকা পায়, আমি যদি চাকরি করি মারা যদি 2,000 টাকা দিই তো ঘর ভাড়াটা চলবো, আমি তোমারও দিব মারাও দিব আমার নিজের জন্য রাখবো। কয় তুমি যে তোমার জন্য টাকা রাখবা তুমি যে এবার পালাই যাবে না, আর কোনো গ্যারান্টি আছে? আমি কই কে পালাই যাবো, টাকাটা রাখলে ভবিষ্যতে তোমারও কাজে লাগবো আমারও লাগবো, সমস্যা কি, আমি তোমারও দিতেছি। ও রাজি না, ও দিতে দিবে না আমার মায়ের টাকা। তা আমি কই আমি তাহলে চাকরি করবো না। রাগারি করে পরে আমি চাকরি করলাম কিছুদিন, 2 মাস। তো ওরনে যাওয়ার পর আমি দেখি যে ঘরে কিছুই নেই, তো আমি একটা খাট আনলাম কিস্তিতে। তারপরে চাকরি করে ওই টাকাগুলো আমি কিস্তালার লোকেরা দিলাম, আর একখান থেকে ঋণ করছিলাম 7,000 ওনারা দিলাম, ওর হাতে আমি 1 টাকাও দিই 2 মাস চাকরি করে। তো ওর মনে একটা রাগ যে চাকরি নিচ্ছে নিয়ে টাকা দিবা আমারে টাকা দেয় না, ও টাকা দেয় অন্য মানুষের। তো আমি কি করলাম, আমার যখন ঋণগুলো সুদ হয়ে গেল তখন আমি চাকরিটা ছাইরা দিছি, যে ও যদি টাকা নিয়ে এত কিছু করে আমি চাকরি করবো না, ওরও দিব না মারও দিব না, ও আমার চালাক দেখি কেমন চালায়। হ্যাঁ এরকম চিন্তা ভাবনা করলাম, চাকরি ছাড়লাম। এখন দেখি চাকরি ছাড়া দেখি যে ওর 2টা বাচ্চা বাড়িতে থাকে, ওর মা 3 জন, ওর একটা আব্বা 4 জন, ওর একটা বোন 5 জন, ও একা, ও 1 লাখ কামাই করে মানে ওদিকেই সব দেয়, মানে আমারে কিচ্ছু দেয় না। আসলে এবার একটা জিনিস ভাবার কথা, ও একটা মানুষ কয়জন দেবো এটাও ভাবার দরকার। আমি তো এটা দেখেই বিয়ে বসছি যে ওর 2টা বাচ্চা আছে, মা আছে, ওর তো এগুলো পালতেই হবে। ও আমার একটা কিছু কিনা দেয় না, কিচ্ছুই দেয় না সব দেশে। পরে আমি চিন্তা করলাম কি দেখো তুমি যদি সব এরকম করে দাও তো আমার তো একটা ভবিষ্যৎ আছে, আমার জন্য তো কিছু রাখতেইব। পরে কইতেছে তোমার ভবিষ্যৎ তুমি করো। পরে আমি দেখো আমার আগে তো বিয়ে হয়েছিল, কোনো বাচ্চা আছে না, আমার একটা খুব বাচ্চার একটা শখ, আমি একটা বাচ্চা নিতে চাই। আমার বলে কি না বাচ্চা কাছে নিতে পারবো না, 5 বছর পরে বাচ্চা নিবে, এখন কোনো বাচ্চার কথা বলবা না। পরে আমি বলতেছি কেন তোমার বাচ্চা আছে এই কারণে, তোমার বাচ্চা আছে আমারও তো একটা বাচ্চার শখ থাকতে পারে, আমি একটা বাচ্চা নিতে চাই। বলতেছে না তুমি 5 বছর পরে বাচ্চা নিবে, এর আগে বাচ্চা নিতে পারবা না। ও ডাইরেক্ট আমাকে এই কথা বলতেছে। তখন আমি চিন্তা করলাম যে ওর কথাটার টাইস কেমন অন্যরকম হইতেছে, এমন কেন, সমস্যা কি? পরে আমার মানে ওর একটা মা ছিল যে আমার বিয়েতে ছিল, ওই যে ওর খালাতো বোনের শাশুড়ি। তা আমি ওদের ঘরে যাই বসলাম, বসে বললাম যে মা ওই দেখেন এরকম এরকম। কয় দেখ তুই তোর মারে কান্দায় বিয়ে করছো, তোর জীবনে মানে জীবনে কোনো সময় সুখ হইব না। আমি কি দেখেন কি করবো, আমি তখন বিয়ে করে ফেলেছেন কি করবো। মা ওইটা বলতেছে যে তুই যে বিয়েটা করছো তুই আমার কিছু জিজ্ঞাসিলি, আমি আপনি কি জিজ্ঞাসা, আমি তো আপনার চিনি না, আপনি আমার চিনেন না, আর বিয়ার দিন এত কিছু কি করা যায়। কয় আমি যারা বিয়ার দিন কি কমু, তুই যে ছেলেটার বিয়ে করছো, ছেলেটা 2টা বিয়ে করছো, 2 ঘরে 2টা বাচ্চা। ওই দিনে আমি জানলাম যে ও 2টা বিয়ে করছে। এই 2টা বাচ্চা, এই 2টো বিয়ে কি ডিভোর্স হয়েছিল নাকি ডিভোর্স ছাড়া? মানে আমি তো জানছিলাম যে একটা বিয়ে করছে, বউ চলে গেছে, ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ কিন্তু আমার যখন বিয়ে করে বিয়ের সময় জিজ্ঞাসা তোমার আগের বউ কই, বলছে চলে গেছে, যে ডিভোর্স যে দিছে ওটার কাগজ আছে। বলছে না ওটা আসলে তো বাড়িতে তো আমি সাথে নিয়ে ঘুরি না, আবার এই কথা বলছে বিয়ের সময়। তো অত কিছু কে দেখবি। ঘটনাটা কি ছিল, যে আসলে ডিভোর্স কি হয়েছিল মানে, নাকি শুধু মুখের কথা ছিল? না ডিভোর্স হয় নাই, মুখের কথা, ও মিথ্যা বলছে। বুঝতেই পারেন ভয়াবহ পরিস্থিতি। হ্যাঁ তখন আমি চিন্তা করলাম যে ও 2টা বিয়ে গেছে, 2টা বাচ্চা, তখন তো আমার মাথা পুরো নষ্ট, যে আমি এটা কি করলাম। আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এখন আমি আমার বাপ মার কাছে কেমন চাই, ওর কাছে কেমন থাকি। তো আমার মনটা তখন থেকে নষ্ট হয়ে গেল যে আমি এটা কি করলাম। তো আমি টেনশন করতেছি, কান্নাকাটি করতেছে। তারপর দুপুরে বাসায় ভাত খেতে আসে, তখন আমি কাঁদতেছি, বলতেছি তুমি এটা কি করলা, বলতেছি কি হয়েছে। আমি তুমি তো আমার বলো না তুমি 2টা বিয়ে করছো, তোমার 2টা বাচ্চা 2 ঘরের। বলতেছে তাতে কি হয়েছে, যা হওয়ার তো হয়েই গেছে, সমস্যা কি। আমি বলছি যে না আমি তোমার সাথে এরকম করে সম্পর্ক করবো না, আমি থাকবো না এখানে। সেটা তোমার ব্যাপার, তো তোমার ব্যাপার মানে তুমি এরকম করে আমার জীবনটা নষ্ট করবা। তোর মা আর 2টা মেয়ে আর আব্বা আসে 1 মাসের বেড়াইতে, আইসা আমাদের এখানে 1 মাস থাকে। তো 1 মাসে আমার অবস্থা খুব খারাপ, মানে ঝগড়াঝাটি সৃষ্টি করে। ওর মা আইসা মানে কিছুদিন থাকে, তারপরে আমি অসুস্থ হয়ে যাই। ও দেখতেছে ওর বাপ মার সেবা করতেছে, বাপ মার ওষুধ এনে দিতেছে, কাপড় চোপড় দিতেছে, যা লাগতেছে সব। অথচ আমি অসুস্থ, ভাত খেতে পারতেছি না, আমার পেট ফুলে গেছে, ও আমার 1 টাকার ওষুধ এনে দেন। পরে আমি বলতেছি তুমি আমার কেমন স্বামী, তোমার বাপ মা আসছে সবকিছু দিতেছো, তো আমি যে অসুস্থ আমার একটাবার ডাক্তার কাছে নিয়ে যেতেছো না। মানে এগুলো নিয়ে ভীষণ ঝগড়া আমার এক পর্যায়ে মারে, অনেক মারে। হ্যাঁ অনেক মারে। মারার পরে আমি চিন্তাছি আমি তোমার কাছে থাকবো না, আমি তোমার ভাত আর খাবো না। তোর বাপ মায় অনেক ঝগড়াঝাড়ি সৃষ্টি করলো, বাপ মা চলে গেলো, এই নিয়ে আমার কাছে ওর সাথে অনেক মানে মারামারি হয়েছে। এক পর্যায়ে আমার মার সামনে আমাকে মারতে যায়, আমার মা গেছে আমার বাসায় আমার দেখতে, আমার মার সামনে মারতে যায়। তো আমি তখন ফিরে হাতে নিয়েছি, আমিও তোমারে মারবো, তুমি আমার মারতে আমিও মারবো। তো বলতেছে আমার মা হ্যাঁ দেখেন আপনি মেয়ে আমার মারতে, হ্যাঁ আমি মারতেছি আমার মারতে। তো আমার মা বলতো তুমি কেমন ছেলে, মেয়ের মার সামনে মেয়েকে মারতে আসো, তুমি পরে মারো, এখন আমার সামনে আমার মেয়েকে মারতে আসো কেন। তো আমার অনেক রাগ উঠছে। পরে বলতেছে আমি তোমার ভাত খাবো না, তুমি মানুষজন ডাক দাও। আমার বলতেছে তুই মানুষ ডাক দে, আমি মানুষ ডাক দিব কিল্লিগা। পর বল ঠিক আছে আমি যাই, তাহলে আমার যাইতে দেনা, মানুষ ডাক দিব আমার যাইতে দেনা। পরে আমি চুপে চুপে কি করলাম, আমি বলতাম তোমার ভাত খাবো না, আমি তোমার ডিভোর্স দিন।
কয় তুমি যা করার করতে পারো। তো আমি আসলে এই সিদ্ধান্ত নিলাম আমি আর বসে থাকবো না, কারণ ওর যেহেতু বিয়ে করার কতদিন পরে সিদ্ধান্ত? 6 মাস। 6 মাস, মাত্র 6 মাস। আগে যে বিয়েটা হয়েছিল ওইখানে আমি ছিলাম 1 বছর 3 মাস, আর পরে যে বিয়েটা আমি করি ওইখানে আমি 6 মাস ছিলাম। তারপরে আপনি নিজে থেকে ডিভোর্স? হ্যাঁ, নিজে থেকে। পরে আমি ছিলাম না আমি এখানে থাকবো না, আমার জীবন তো এমনি নষ্ট, ওর থাকলে আরো নষ্ট হয়ে যাবে, আমি এখানে থাকবো না। কেন থাকবো চিন্তা করতেছে, আমি যদি এখানে থাকি দেখা যাচ্ছে ওর সাথে থাকতে হয়তো আমার একটা বাচ্চা হইলো, তখন আমার একটা মায়া হলো, আর আমি ছাড়তে চাবো না, বাচ্চার প্রতি মায়া হবো, ওর প্রতি মায়া হবো, ছাড়তে চাবো না। তখন দেখা যাচ্ছে ওর যে ওই আগের ফ্যামিলিতে 2টা বাচ্চা আছে, আবার আমার একটা বাচ্চা 3টা বাচ্চা, তখন দেখা যাচ্ছে আমার বাচ্চারা আমি আমার নিজের মতো পালতেছি, আমার একটা ভালো একটা কাপড় দিতেছে বা কিছু, ওদেরকে যদি না দেয় তখন একটা ঝগড়া সৃষ্টি হবে যে সৎমা দেখে ওই মেয়েকে দেখে না, আর ওনার নিজের বাচ্চাটাকে দেখে অনেক কিছু, অনেক মানে সমস্যা বলবো যে সৎ মেয়ে দেখে না, নিজের আপন মেয়েকে দেখে অনেক কিছু। এরকম দরকার কি আমি এইগুলোতে না যাই, আমি নিজে থেকে ডিভোর্স দিয়ে দিব। তো আমি মানে পরের জিনিসগুলো আগে ভাবতেছি যে এগুলো আমি করবো না, আমি ওর মেয়ের সাথে থাকবো না, যেটা অনেক কিছুই। তো আমি এক পর্যায়ে আমাদের এখানে একটা আছে, উকিল আছে, তারপর আমি এর কাছে গেলাম, যা সবকিছু বললাম যে আমি ওনার সংসার করবো না, আমি ওনার নিজেকে ডিভোর্স দিব। তো উনি সবকিছু নিয়ে আমাকে বললো তাহলে তুমি আমাকে 1500 টাকা দাও। ঠিক আছে। তো তখন ওটা ছিল এই মার্চ ছিল। তো মার্চের 7 তারিখে আমি বললাম যে আমি ডিভোর্স দিব। আমি অনেক কান্নাকাটি করতেছে, আমি যদি ডিভোর্স দিব আমি নিজে থেকে মানে মানতে পারতেছি না যে আমি ডিভোর্স দিব। ও মানে খাইতেছে চলতেছে ভালো, কিন্তু আমি কান্দতেছি, রান্না করতে যাই কান্দি, খাইতে যাই কান্দি, ঘুমাইতে যাই কান্দি, খালি কান্দি, মানে আমি ডিভোর্স দিতে চাইতেছি না, আবার থাকতেও চাইতেছি না। কি করবো, আমি একটা দোটানের ভিতরে পড়ে গেলাম যে আমি ওরা ছাড়তে চাইতেছি না, আবার যে থাকবো তাও পারতেছি না। নিজের উপর কখনো রাগ হতো না যে এই জিনিসগুলো তো আপনার বিয়ের আগে জানা উচিত ছিল? হ্যাঁ, জানা উচিত ছিল। ওই যে আমি বললাম না যে আমার বাপ মা এরকম ঝগড়াঝাটি করে, আমার আর থাকতে মন চায় না, আমি অতৃপ্তি হয়ে গেছি যে আমি এখান না থেকে ওর কাছে থাকবো, আমি এটা চিন্তা করলাম। তখন আমি এত কিছু ভাবি না যে আসলে 2টা বাচ্চা আছে, আমার পরবর্তী অবস্থা কি হইতে পারে এটা আমি চিন্তা করিনি। তো আমার মানে ডিভোর্সের সবকিছু আমি ওরা বললাম কি যে আমি কিন্তু তোমার ডিভোর্স দিব। ও বলতেছে দেখো আমি কি করবো, আমি কই দেখো তুমি আমার কিছু ভাবো না, কই দেখো আমি এখন যেমন তোমার চালাই দিচ্ছি তেমনই চালাম, এর বেশি পারবো না, তুমি পারলে আমার কাছে থাকো, না পারলে থাকো না। তো আমি বলতেছি আমি তোমার কাছে থাকবো না, কয় আমি যেমন চালাইতেছি তেমনই চালামো, তুমি যদি পারো থাকো, না পারলে তো নেই। তো আমি চিন্তা করলাম যে আমার এই জায়গায় থাকা সম্ভব না, আমি থাকবো না। তো আমি আমার মারে বললাম, আমার মা খুশি, আমার মা চাই ওই জায়গাতে আমার নিয়ে আসতে, কারণ অন্য থাকা আমার পক্ষে অসম্ভব। তারপর আমি উকিলের মাধ্যমে সবকিছু মানে ঠিক করি ডিভোর্স দিবরে। তারপরে উকিল ডিভোর্সের কাগজ সব রেডি করার পরে আমি মানে যারা সাথে আমার বিয়ের সময় যারা ছিল তাদেরকে আমি খবর দিই যে আপনারা থাকবেন। তো একজন যে মেন ছিল উনি বলতেছে কেন এটা করবা, যা হওয়ার তো হয়ে গেছে। আমি বলছি যে না এরকম ওর সাথে আমাদের থাকা সম্ভব নয়। বলতেছে তুমি আরেকটা মাস ওর সময় দাও, দেখো কি করে। আমি বলছি না আরেকটা মাস না। সময়টা কেন দিতে চাচ্ছিলেন? মানে বলতেছিল যে আপনি কোনো কন্ডিশন দিয়েছিলেন ওকে যে তুমি এগুলো করো তাহলে তোমার সাথে আমি সংসার করবো, এরকম কোনো কন্ডিশন দিয়েছিলেন? একটা যেটা ছিল বাচ্চার ব্যাপারে আপনার আগ্রহ ছিল, সেটা সে বলছিল 5 বছরের পরে। 2 নম্বর হচ্ছে আপনার ব্যাপারে কোনো ভরণ পোষণ সে দিচ্ছিল না, বলছিল তোমারটা তুমি করে নাও। এগুলোতে যদি সে রাজি থাকতো তাহলে কি আপনি তাকে ডিভোর্স দিতেন? না, দিতাম না। কিন্তু ও তো এগুলো রাজি ছিল না। তারপরে ও বলছে যে না আমার বাচ্চার দরকার। তারপর ওই লোকটাকে আমি বলছি দেখুন ও বাচ্চার নামে এই কথা বলে, আমি কি ওর সাথে কন্টাকে বিয়ে করছি যে আমি কোনো বাচ্চা নিতে পারবো না? তখন ওই লোকটা বলে ঠিকই তো, তুই এগুলো ওই কেন বলস, ওর তো একটা বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকতেই পারে। তো আমি বলতেছি দেখেন না ওর সাথে আমার 1 মাস কেন 6 মাস। বিয়ের আগে তো ক্লিয়ার হওয়া উচিত ছিল আপনার কথাবার্তা বলে, আপনি সেটা হননি। কেউ কি জানে ভাইয়া যে এই কথা বলবে যে না বাচ্চা নিতে পারবে না হ্যান তেন, এগুলা কি কেউ বলে না। তো আমি ওকে বললাম, তো ওই লোকটা বলে তুমি ওরা 1 মাস সময় দাম। বলছি যে না ভাই ওরা আমি 1 মাস কেন 1 দিনের সময় দিব না, আমার ডিভোর্সের কাগজপত্র সব রেডি হয়ে গেছে, আমি ওর ডিভোর্স দিয়ে দিব। তো আপনি ডিভোর্স দিলেন? হ্যাঁ। তো সব লোকজন একসাথে হয়েছে, আমি ওর ডিভোর্সের কাগজটা দিলাম। যখন উনি বললো 1 মাস দেখো, তখন দেখতেছে না ডিভোর্সের কাগজ আমার সাইন হয়ে গেছে অলরেডি, এটার মানে না করা সম্ভব না। তো সবাই বললো যে তাহলে ওরা আমি ডাইকে আনছি, ও আসছে, আমি অনেক কান্নাকাটি করতেছি। ডিভোর্সের পরেও কিন্তু 3 মাস সময় থাকে। হ্যাঁ সময় থাকে। ও কেমন একটা মানুষ আমি বলতেছি। তারপরে ওর ডাইকে আনছি, সব লোকজন দোকানে আসছে। তো আমি ওর হাতে ডিভোর্সের কাগজটা দিলাম। ভাইয়া ওর হাতে আমি ডিভোর্সের কাগজটা দিলাম, আমার মনে হচ্ছে ওর আমি একটা সম্পত্তির একটা ওয়ারিশ লেখা ওর হাতে আমি দিলাম। মানে এত খুশি ও হ্যাঁ মানে হাসতেছে, মনে হাসতেছে, ও এত খুশি। তাহলে ও কেমন একটা ছেলে যে আমি ওর ডিভোর্স দিতেছি, কোনো মেয়ে ওর ডিভোর্স দেয় ওর ভিতরে কোনো একটা নেই, ও হাসতেছে, মিষ্টি মিষ্টি হাসতেছে। তো আমার তখন খুব খারাপ লাগলো যে আমার জীবনে 3টা ছেলে, 3টাই ছেলে এরকম হইলো, মানে কোন একটা ভালো হইতে পারলো না। এবার এতক্ষণ ধরে আমি অনেক কথা বলছিলাম, আপনি এখন কোন একটা পেশাতে আছেন, কোন একটা কাজ করে সংসার চলে আপনার, এবং আপনি আপনার ভুলগুলো যদি বলেন যে কি কি ভুল আপনার জীবনে এখন পর্যন্ত আপনার ব্যক্তিগত জায়গা থেকে হয়েছে। আমি বুঝতে পেরেছি যে বিভিন্ন সিচুয়েশনের কারণে আপনি ভুলগুলো করেছেন, হ্যাঁ, কিন্তু আপনি কি মনে করেন যে সবচেয়ে বড় ভুল কোনটা বা বড় অপরাধ কোনটা আপনার জীবনে? হ্যাঁ ভাই, আমি যেটা মনে করি সবচেয়ে বড় ভুল হয়েছে আমি যে ছেলেটার সাথে শারীরিক সম্পর্ক করছিলাম ওইটা। কারণ আসলে বিয়ে ছাড়া কোনো মেয়ে এটা করা উচিত না, কারণ এটা করা খুব পাপ। আমি বিয়ে ছাড়া সাথে এটা করছি, তারপর একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা আমি নষ্ট করছি, এটা খুব বড় ভুল আমার এটা। আর দ্বিতীয় ভুলটা হচ্ছে যেটা আমি মনে করি এই যে মানে 3 নাম্বার যেটা ছেলেটাকে আমি বিয়ে করলাম বাপ মার অমতে সবাইকে না জানাইয়া, এইটা
সবকিছু মিলিয়ে আপনাকে যদি আমি বলি যে ভবিষ্যতের ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নিবেন, একটা মানুষ চেনার ব্যাপারে বা তার সঙ্গে একটা সংসার করতে যাওয়ার ব্যাপারে, তাহলে আপনি কি করবেন? প্রথমত কি করবেন? এখন ভাই আমি মানে যেরকম ওই যে আমি যে ডিভোর্স দিছি, এখন ওর সাথে আমার সাথে দেখা হয় রাস্তায়, প্রতিদিন দেখা হয়। ওইটা বাদ দেন, আপনি মনে করেন একটা ছেলেকে আপনার পরবর্তী জীবনের জন্য আপনি বেছে নেবেন, যে ছেলেটার সঙ্গে আপনি ঘর সংসার করতে চাচ্ছেন, আপনি তার মধ্যে কোন কোন জিনিসগুলো চাইবেন, কোন কোন জিনিসগুলো আপনি চেক করবেন যে এগুলো ঠিক আছে? আসলে ভাই আমি আর এরকম পাবো না, কারণ আমি এক 3টা ছেলের সাথে এরকম সম্পর্ক করছি, কোনো ছেলে আমার হইতে পারে না। আমি এরকম ছেলে কিভাবে যাবো? আমি তো নিজেই ভালো না, আমি একটা ভালো ছেলে কিভাবে আশা করতে পারি? দিস ইজ দ্য হার্ডেস্ট রিয়েলিটি, প্রিয় শ্রোতা। এক্স্যাক্টলি, আমাদের সোসাইটিতে এটা একটা হার্ড রিয়েলিটি, এবং ও বুঝতে পেরেছে এতদিনে যে আমার নিজের ব্যাকগ্রাউন্ডে জেনেই তো অনেকেই আমার কাছে আসবে না, সুতরাং আমি কিভাবে এটা এক্সপেক্ট করতে পারি? এই জায়গাটা থেকে আমি একটা কথাই বলতে পারি যে জীবনে কিছু কিছু অপরাধ থাকে, কিছু কিছু ভুল থাকে, যেটার কখনো কোনো সংশোধন হয় না। আজকের এই যে সিক্রেটসটা এখানে রিভিল করলো মিতু, সেই সিক্রেটসটা আমাদের জীবনে না ঘটুক সেজন্যই এটা এখানে রিভিল করা। আমরা জানি যে এই বিষয়গুলো অনেকের জীবনে বিভিন্ন ভাবে ঘটে, কিন্তু সেটা কখনো কখনো আপনার পুরো জীবনটাকেই শেষ করে দেয়। হ্যাঁ ভাই, আমার আরেকটা কথা বলা এখানে। হ্যাঁ, তারপরে মানে এরকম তো হওয়ার পর হইলো, তারপরে আমি বাড়িতে চলে যাই, ডিভোর্স হওয়ার পর বাড়িতে চলে যাই, 1 মাস থাকি। তো ওইখানে আমার আরেকটা বিয়ের কথা আলোচনা করে আত্মীয় স্বজন। আমার যে দ্বিতীয় বিয়েটা হয় এটা কেউ জানে না, শুধু আমার বাপ মা জানে, ঢাকার মানুষ জানে, বাড়িতে কেউ জানে না, এটা আমি কাউকে বলি না। তো বাড়িতে যাওয়ার পর আরেকটা বিয়ের কথা আলোচনা হয়। তো আমি চিন্তা করতেছি আমি যাকে বিয়ে করবো আমার যা আছে সব বলবো, খারাপ ভালো সব বলবো, তাতে উনি যে আমাকে বিয়ে করে করবে, না করলে নাই। একটা ছেলের সাথে আমার সাথে কথা হয়, ছেলের বাপ আমাকে এসে দেখা যায়, দেখার পরে আমার মা বলে যে মেয়ের পছন্দ আর ছেলের পছন্দ, আমরা কিছু বলবো না। তো ছেলেটাও চাকরি করে গার্মেন্টসে, ছেলেটা পরের সপ্তাহে আসে আমাকে দেখার জন্য, দেখে আমাকে পছন্দ করে। তো আমি বলতেছি আপনার বউ কিভাবে গেল? ওই ছেলেটা 2টা বিয়ে করছে কিন্তু কোনো বাচ্চা নাই, ছেলেটার বউ বিয়ের পরে চলে যায়, জানি না কি সমস্যা। তো বলতেছে আমি তো 2টা বিয়ে করছি, আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে বিয়ে করতে চাই। তো এক পর্যায়ে ছেলেটা রাজি হয়, কি তারপরে ছেলের বাপ মা রাজি হয় না আমার জন্য বিয়ে করতে। যখন আপনার ব্যাকগ্রাউন্ডে জানে, হ্যাঁ না অত কিছু জানে না, জানে যে বিয়ে হয়েছে হ্যান তেন, মানে ছেলের বাপ মা আমাকে দেখে বলে আমি নাকি বয়স্ক, মানে ছেলের সাথে মানায় না হ্যান তেন, এরকম না করে ছেলেটার বাপ মা যখন না করে, পরে ছেলেটা বলে আমার বাপ মা না করুক, আমি তোমাকে বিয়ে করবো, সমস্যা কি, আমি তোমাকে খাওয়াবো, বাপ মা না করে করুক, আমার বাপ মা যদি রাজি না হয় তুমি কি আমাকে বিয়ে করবে না? পরে আমি বললাম দেখেন, মানে ছেলেটার তখনও বউ ছিল, ছেলেটার বউ ডিভোর্স দেয় না, ছেলেটার বউ অনেকটা ছেলের সাথে পালাইয়া গেছে। আচ্ছা, তো তখন কি আপনি কি আপনার বিষয়গুলো ছেলেকে বলেন এক পর্যায়ে? হ্যাঁ, মানে আমি ছেলেটাকে বলে কি যে আমি আপনাকে বিয়ে করবো, একটা শর্ত আছে, আপনি যদি আপনার বউটাকে ডিভোর্স দেন, তারপর ডিভোর্সের কাগজটা আমাকে দেখাবেন, তারপর আমি আপনাকে বিয়ে করবো, আপনার বাপ মা যদি রাজি নাও থাকে আমি আপনাকে বিয়ে করবো। তো ছেলেটা বলতেছে আমি 1 মাস সময় চাই, 1 মাসের ভিতরে আমার বউকে আমি ডিভোর্স দিব। তো এর মধ্যে শুনি যে ছেলেটার বউ ডিভোর্স দেয় নাই। তো আমি ছেলেটার সাথে বললাম আমি আপনার সাথে কথা বলতে চাই একদিন। তো ছেলেটা ঢাকা আসবে, আমিও ঢাকা আসবো। তো বাসের ছেলেটাকে আমি আমার সবকিছু বললাম, যে আমার প্রথম যে বিয়েটা হয়েছিল ওটার কথা বলছি, সমস্ত কিছু বললেন। হ্যাঁ, দ্বিতীয় বিয়ের কথা বললেন, তখন তোমার কোনো ছেলে বিয়ে করবে না, কারণ আমার 2টা বিয়ে হয়েছে, কোনো ছেলে বিয়ে করবে না। তো আমি প্রথম বিয়েটার কথা ছেলেকে বললাম, সবকিছু যে আমার কি করে কি হয়েছে হ্যান তেন। তো ছেলেটা বললো কি যে হ্যাঁ, মানুষের জীবনে এরকম হইতেই পারে, সমস্যা না, আমি আপনাকে বিয়ে করবো। আমাকে এই আশ্বাসটা দিল। দেখেন আমি কিন্তু সবকিছু ওনাকে বলছি, আমি কিন্তু না বললেও পারতাম। না, আপনি সবকিছু বলেননি, শুধু প্রথম বিয়েটার কথা বলছেন। হ্যাঁ, মানে তারপরে ছেলেটাকে আমি সবকিছু বলার পরে সেটা বলো ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করবো, কোনো সমস্যা নেই। পরে ঢাকা আসার পরে আমি ছেলেটাকে ফোন দিই, ছেলেটা আমার ফোন রিসিভ করে না, কি সমস্যা? পরে জানতে পারলাম যে ছেলেটা আমাকে বিয়ে করবে না, এগুলো শোনার পরে। এক্স্যাক্টলি, সো দিস ইজ দ্য থিং, রেজাল্টটা উনি হাতে হাতে পেয়ে গেছে। সো যে কারণে হয়তো বা উনি বলছিল যে আসলে আমি তো এখন আর সেইভাবে একজন মানুষের কাঙ্ক্ষিত মানুষ না, সুতরাং আমি আমার জায়গা থেকে কিভাবে আরেকটা মানুষকে একেবারে ধোয়া তুলসীর পাতায় ভাবে এক্সপেক্ট করতে পারি। জীবনটা আসলে কখনো কখনো এমন ভাবে বেঁকে যায়, সেখান থেকে সোজা করা আসলে একেবারেই অসম্ভব হয়ে যায়। আমরা আজকের এই সিক্রেটস এর যেই গল্পটা এখানে উপস্থাপন করলাম, সেটা আর কারো জীবনের সিক্রেটস না হোক, সেই শুভ প্রত্যাশা জানিয়ে আজকের মতো শেষ করছি। প্রিয় শ্রোতা, পুরো অনুষ্ঠানটি আপনি ইউটিউব থেকে দেখতে পারেন, ডাউনলোড করতে পারেন, মিতুকে দেখতে পারেন। আমাদের ইউটিউবের ঠিকানা youtube.com/DFM904। আজকের মতো শুভরাত্রি, আরজি কিবরিয়া এবং তার টিমের পক্ষ থেকে।